জি রোশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে বললেন, আসলে আমাদের 21 তারিখ থেকে আমাদের নিয়মিত ক্লাস, সপ্তাহে 3টা ক্লাস চলবে, শনি সোম এবং বুধবার আমাদের 3 দিন ক্লাস চলবে। আর শিডিউলটা আমরা অলরেডি আমি ইউটিউবে দিয়ে দিয়েছি। তারপরেও যদি কেউ না পান, আমরা আবার দেওয়ার চেষ্টা করব, অথবা অন্য কোনো যে যে গ্রুপে যারা যুক্ত হবেন তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। তো নর্মালি আপনি 2 বছরের এলএলবি করেন আর 4 বছরের এলএলবি করেন, আসলে বার কাউন্সিলের পরীক্ষায় তো আর তারা তো আপনাকে এটা তো আর দয়া মায়া করবে না যে আপনি 4 বছরে করে আসছেন না 2 বছরে করে আসছেন, বা আপনার প্র্যাকটিস জীবনেও কেউ এটা জানতেও চাবে না যে ভাই আপনি কি 2 বছরের এলএলবি করছেন না 4 বছরের করছেন। আপনি 2 বছর করেন আর 4 বছর করেন, আপনাকে আইনের কিছু মৌলিক বিষয় যেগুলো জানতে হবে, যেগুলো না জানার কারণে আমরা আইনটাকে মনে করি যে এটা এতটা কঠিন, এটা আমাদের মনে থাকে না। তো আজকের এই ভিডিওটাতে আমরা আরেকটু ওভারভিউ এই জন্যই দিব যে আপনি আমাদের কোর্সে অংশগ্রহণ করেন বা না করেন, যাতে ভিডিওটা দেখে আপনি নিজে উপকৃত হতে পারেন। আপনি যদি বাসায় নিজে নিজে প্রস্তুতি নেন, অথবা অলরেডি কোনো কোচিং সেন্টার যদি আপনি অ্যাডমিশন নেন, আশা করি আপনি সেইভাবে আইনগুলো সেখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, যাতে যেই অ্যাডমিশন ফিটা আপনি দিচ্ছেন বা টিচারের কাছ থেকে উনি শুধু বলে গেল আপনি শুনে গেলেন, এভাবে তার হবে না। অ্যাটলিস্ট আপনার পড়াটা আপনাকে বুঝে নিতে হবে। আর আমাদের এই কোর্সটার মূল উদ্দেশ্য শুধু আপনি বার কাউন্সিলে পরীক্ষা দেওয়া না, যাতে আইনটাকে আপনি বুঝতে পারেন। কারণ বার কাউন্সিলে আপনি শুধু গেলেই যে অ্যাডভোকেট হলেই যে সরকার আপনাকে বেতন দিবে, বিষয়টা কিন্তু এমন না। তার মানে হচ্ছে আপনি পাশ করার পরেও আপনাকে আইনগুলাই পড়তে হবে, এগুলো নিয়েই ক্লায়েন্টকে আপনাকে সার্ভিস দিতে হবে। এখন আপনি যদি আইনটাই ভালো করে না বুঝেন, আপনি কিন্তু ভালো আইনজীবী হতে পারবেন না। আর আমরা বারবার 4 বছর আর 2 বছর এর জন্যই বলেছি, যারা আসলে হাইকোর্টে প্র্যাকটিস করা যাদের স্বপ্ন আছে, যদি আপনি বাংলায় আইন নিয়ে থাকেন, আমি সরাসরি বলবো যে আপনি কোনোদিন হাইকোর্টের ভালো আইনজীবী তো অন্তত হইতে পারবেন না। যদিও সাবঅর্ডিনেট কোর্টেরা ভালো আইনজীবী হন, হাইকোর্টে আপনাকে ইংলিশ শব্দচয়ন বুঝতে হবে, কারণ হাইকোর্ট বা আপিলের ডিভিশনে সব চলে আপনার আইনের ব্যাখ্যা। তো আইনের ব্যাখ্যা আপনাকে বুঝতে হলে বাংলাদেশে বার কাউন্সিলে শিডিউলভুক্ত যে 7টা সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টই ইংলিশে তৈরি, একটা সাবজেক্টও বাংলায় না। আমরা 1985 সালের পরে বাংলায় পাবো। অর্থাৎ যে আইনটা তৈরি হয়েছে ইংলিশে, ওইটার অনুবাদ করে আপনি ওইটার কখনোই ব্যাখ্যা দিতে পারবেন না। তো যাক, কথা না বাড়িয়ে আমরা প্রথমে আপনাদেরকে আইনের বেসিক কিছু জিনিস দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তীতে সিপিসিটা কিভাবে পড়বেন আজকের এই ক্লাসে আমরা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, আপনারা চাইলে আমাদের ক্লাসটা শেষ হওয়ার পরে করতে পারবেন। তো আমরা ট্রাই করবো আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে এগুলো শেষ করার জন্য। হয়তো অনেক কিছুই আপনার জানা আছে, অথবা অনেক কিছুই আপনার জানা নাই। তো প্রথমেই আমরা আপনাকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আসলে আমরা অনেকেই টেনশন করি যে আসলে আমরা কিভাবে পাশ করব। তো সবাই আমরা জানি যে 3 ধাপে এক পরীক্ষা দিয়ে আপনাকে পাশ করতে হবে, এটা সবার জানা আছে। তো সিলেবাস সম্পর্কে আপনার একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে। কারণ চিন্তা করেন, আপনি 100-র মধ্যে 80 পাবেন, 90 পাবেন, এই চিন্তা আপনি বাদ দেন। আপনার মধ্যে 100-র মধ্যে 80 পেয়ে আপনাকে আইনজীবী হতে হবে, বিষয়টা এমন না। এমসিকিউতে আপনি 50 পেলেই পাস। আপনার টার্গেট থাকবে যাতে আপনি 50-এর বেশি পান, 52 পান, 54 পান, 56 পান, যাতে আপনি অ্যাটলিস্ট পাস করেন। 100-তে 100 পাওয়া আপনার লক্ষ্য যদি হয়, এই মাত্র কয়েকদিন কোচিং করে, এটা কখনোই সম্ভব না। এটা আপনার যদি 100-তে 100 পাওয়ার ইচ্ছা থাকে, সেটা আপনার সেই 2 বছর আগে, 4 বছর আগে থেকেই আপনার প্র্যাকটিস করা দরকার ছিল। এই অল্প সময়ে 2 মাস বা 3 মাসে আপনি যদি চিন্তা করেন আমি 100-তে 100 নিব, আপনি জীবনে অন্য কাজ আর করতে পারবেন না, শুধু এই বই নিয়ে পড়ে থাকতে হবে। তো এই জন্য আপনার ধারণা থাকবে যাতে আমি 50-এর উপরে পাই, লিস্ট যাতে আমি উত্তীর্ণ হই। রিটেনটাও একই রকম, আপনি 50 পেলেই পাস করবেন, আর ভাইবা তো আছেই 25 মার্কের। তার মানে যেটা হলো যে আপনার মনটাকে আপনি আগে প্রথমে ঠিক করেন যে আমি 100-র মধ্যে কয়টা প্রশ্ন ছাড়ে দিতে পারবো, কয়টা আমাকে অ্যান্সার করতেই হবে। আর বার কাউন্সিলের এখন পর্যন্ত যে তাদের যে সিলেবাস, সেটা যদি আপনি জাস্ট একটু লক্ষ্য করেন, যে এখানে আপনি দেখতে পারবেন সিপিসি তে তারা আপনাকে 20 মার্কের প্রশ্ন করবে। এখন আপনি 20-এ 20 পাওয়ার টার্গেট কখনোই না করে 20 থেকে 15 বা 16 পাওয়ার টার্গেট করেন। অর্থাৎ কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনি উত্তর দিতে পারবেন না। কারণটা কি? কারণ হচ্ছে আইনে এমন একটা বিষয়, যত পড়বেন তত সেখানে বুঝতে পারবেন। একটা সেকশনকে আপনি যদি 10 বার পড়েন, 11 বারে দেখবেন যে আপনার মাথা অন্য একটা ঢুকবে, যে আসলে সেকশনটা এটা বলতেছে। এজন্য সিআরপিসিও 20 মার্ক, আপনি 15 বা 16 পাওয়ার চিন্তা ভাবনা নিয়ে বইটা পড়েন। দণ্ডবিধি যেটাকে পিসি বলি, সেটাও আপনি 15 পাওয়ার চিন্তা ভাবনা করেন। টোটাল ওভারঅল যদি আপনি দেখেন, আপনি 77 কিন্তু পেয়ে যাচ্ছেন। তার মানে 100-র মধ্যে আপনি 77 পাওয়ার চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনা করেন,
যদি আরো 10 মার্কও যদি আপনার বাদ যায় 66 আপনি পাবেন। তার মানে চোখ বন্ধ করে আপনি পাশ করতে পারবেন। তাই প্রথমে মনটাকে আগে ঠিক করেন যে আমাকে 100-তে 100 পেতে হবে, আর 100-তে 100 পেলেও কোনো কিন্তু লাভ নাই। যারা 56 পাবেন, 51 পাবেন, সেও পাশ করবে, আপনি 80 পাইলেও পাশ করবেন। এখানে সরকার বেতন দিবে না, আপনাকে যাবতীয় রিটেন এবং ভাইভা দিয়েই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এই সিলেবাসের বাইরে কিছু আইন আপনাদের মাথায় রাখতে হবে, এগুলো বার কাউন্সিল না বললেও তারা এগুলো থেকে প্রশ্ন করে ভাইভায় আসে। আর যেহেতু আমাদের এই কোচিংটা হচ্ছে যে আপনাদের তিনোটার জন্য, যাতে আপনি নিজের আইনটা নিজে বুঝতে পারেন, আপনার বার কাউন্সিলের জীবনে, আপনার প্র্যাকটিস জীবনে যাতে কাজে আসে। এর মধ্যে হচ্ছে কোর্ট ফি আইন আছে একটা 1870 সালের, দেওয়ানি আদালত আইন আছে একটা 1887 সালের, এটা ছাড়া নারী এবং শিশু নির্যাতন আইন আছে, এবং অন্যান্য বেসিক কিছু আইন আছে যেগুলো আপনাকে নিজে থেকেই পড়তে হবে, এগুলো কেউ বলবে না পড়ার জন্য, আপনাকে নিজে থেকেই পড়তে হবে। এখন আমরা আইনের বেসিক কিছু জিনিস জানবো, এই জন্যই জানবো আপনি যদি নিজে ঘরে বসেও পড়তে চান, প্রথমে যে জিনিসটা আপনি পড়তে চাচ্ছেন সেটা আসলে কি বলতেছে, এই জিনিসটা আপনি মাথায় রাখেন, তাহলে আপনার কাছে আইনটা একদম সহজ মনে হবে। একটা কথা চোখ বন্ধ করে মনে রাখবেন, আইনটা আপনার জন্যই প্রস্তুত। আপনার মনের সাথে, দেহের সাথে, মানুষের সাথে কল্পনা করে আইন পড়বেন, দেখবেন আইনটা আপনার জীবনে একদম সহজ সরল মনে হবে। আইনটা কিন্তু মঙ্গল গ্রহের মানুষের জন্য প্রস্তুত না, আপনার জন্যই প্রস্তুত। অতএব আইন এমন কোনো জিনিস না যেটার জন্য আপনাকে আলাদা করে সময় দিতে হবে। আপনি পরীক্ষার্থী বাইরে যাচ্ছেন, রিক্সায় চড়তেছেন, খাইতে বসছেন, কিছু করতে বসছেন, অপরাধ হচ্ছে দেখলেন, সাথে সাথে যাতে আপনার মনের মধ্যে প্রশ্নটা জাগে যে আপনার চোখের সামনে একটা চুরি হয়ে যাচ্ছে, তাহলে এই ব্যক্তি শাস্তি কি হইতে পারে, যাতে ওইখানে দেখে আপনার মনে আসতে পারে যে এত নাম্বার সেকশনে চুরি সম্পর্কে বলা আছে, দণ্ডবিধি 378-এ চুরি কি জিনিস সেটা বলা আছে, সেটা শাস্তি কি, যাতে ওই অবস্থায় আপনার মনে আসে। আর কখন মনে আসবে? যখন আপনি নিজের জীবনের সাথে মিলিয়ে পড়বেন। তো যাই হোক, আমরা এখন বেসিকগত যে কয়েকটা জিনিস যেগুলো জানলে আইনটাকে আপনার সহজ মনে হবে। আমরা জানি ল মানে আইন, তবে আইনের ভাষায় আইনকে কিন্তু আবার ল বলে না, আইনের ভাষায় আইনটাকে বলে স্ট্যাটু। মনে রাখবেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বা হাইকোর্ট বিভাগে সেখানে কিন্তু তারা ল এর কি করে না, ব্যাখ্যা করে না, তারা স্ট্যাটু যেগুলো পাশ করে সেগুলোর ব্যাখ্যা করে, যে আসলে যারা প্রস্তুত করতে চাচ্ছে তাদের অভিজ্ঞতা কি ছিল, তারা কি বুঝাইতে চাচ্ছে। তার মানে ল একটা হচ্ছে অনেক বড় সড়ো একটা জিনিস, ওই ল থেকে যখন অনেক কিছু নিয়ে তারা ড্রাফট করে বিল আকারে প্রকাশ করে, সেখানে অ্যাক্ট তৈরি করে, এই যে তৈরি প্রসেসটা যে এটা আসলো, যদিও আমরা আইন বলি, এটাকে বলতেছে স্ট্যাটু। যাই হোক, আমরা ওভারঅল যারা এলএলবি করেছেন বিভিন্ন প্রকার আইনের সংজ্ঞা আছে, তো জাস্ট আমরা মনে রাখার জন্য পড়বো। নর্মালি আপনারা 3 প্রকার আইন পাবেন। একটা হচ্ছে ডিভাইন ল। ডিভাইন ল হচ্ছে যেগুলা স্বর্গীয় আইন, যেমন মুসলিমদের জন্য মুসলিম আইন আছে, হিন্দুর জন্য হিন্দু, খ্রিস্টানদের জন্য কিছু আইন আছে। তো এইরকম আমরা বুঝবো যে ডিভাইন ল হচ্ছে সেগুলা যেগুলা ধর্মভিত্তিক, যেগুলো স্বর্গ থেকে এসেছে, যেগুলার মধ্যে কোনো প্রকার সেকশন পাবেন না, কিছুই পাবেন না, সেখানে কোনো ইনেকমেন্ট ডেট পাবেন না, এনফোর্সমেন্ট ডেট পাবেন না, তাহলে ডিভাইন ল এক প্রকার। আরেকটা হচ্ছে আপনার ন্যাচারাল ল, যেগুলো হচ্ছে মানুষ প্রাচীন কাল থেকে বসবাস করার কারণে এমন কিছু প্রিন্সিপাল, এমন কিছু ল তৈরি হয়ে গেছে যেগুলো কেউ প্রস্তুত করে নাই, অটোমেটিক সেটা চলে আসতেছে, যেমন মানুষের আচরণ কেমন হবে, ব্যবহার কেমন হবে। সহজে বলতে পারি আমরা কাস্টম। আপনি দেখবেন যে আমরা যদি বলি বাংলাদেশের মানুষ নর্মালি যখন সন্ধ্যার পর বাসায় থাকে সে লুঙ্গি পরে, তো এটা তো কোনো আইন না যে সন্ধ্যার পরে আপনি লুঙ্গি পরবেন। অন্য দেশে যায় দেখেন তারা অন্য কিছু পরে। এই যে মানুষের আচার ব্যবহার একটা কাস্টম হয়ে গেছে, এটাও কিন্তু একটা জিনিস। এক এক রকম বিয়ে শাদীতে দেখবেন এক এক রকম কাস্টম, এটা কোনো আইন না, কোনো বইয়ে পাবেন না, কেউ কোনো কিন্তু লিখে দেয় নেই, তারপরে সেটা একটা ল বা আইন হিসেবে হয়, যেটা আমরা বলতে পারি যেটা হচ্ছে একটা ন্যাচারাল ল। আর আমরা যে জিনিসটা পড়বো, যেটা আমাদের পড়ার বিষয়, সেটা হচ্ছে আমাদের পজিটিভ ল বা ম্যান মেড ল, যেটা মানুষ তৈরি করেছে যে আইনটা, সেটা আমরা পড়বো। এখন এই পজিটিভ ল বা ম্যান মেড লটা আবার 2 প্রকার, একটা হচ্ছে আমাদের মিউনিসিপাল ল বা ন্যাশনাল ল, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। তো আমাদের যে সিলেবাস ভুক্তির মধ্যে ইন্টারন্যাশনাল ল গুলো নাই, আমাদের যেই মধ্যে যেটা আছে ন্যাশনাল ল গুলোই আছে, সেগুলোই আমরা পড়বো। তাহলে প্রথমেই আমরা এই 3টা জিনিস মাথায় রাখবো, যে প্রধানত আইনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারবো। ডিভাইন ল, যেগুলো পার্সোনাল ল বলতে পারি আমরা, এক এক ধর্মের এক এক রকম। একটা হচ্ছে ন্যাচারাল ল, যেটা সারা বিশ্বে একই রকম, সারা বিশ্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই বলেন সবার জন্য যেগুলো প্রযোজ্য, যেখানে কোনো প্রকার পার্থক্য নাই। আর একটা হচ্ছে পজিটিভ ল, এখন এটা 2 প্রকার হবে, একটা হচ্ছে ন্যাশনাল ল আর বা যেটাকে আমরা বলি মিউনিসিপাল ল, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। আমাদের সিলেবাস ভুক্ত হচ্ছে আমাদের এই ন্যাশনাল ল গুলো। এখন এই ন্যাশনাল ল যখন আমরা পড়তে যাব, আমরা আবার এগুলো 2 ভাগে পাবো, একটা হচ্ছে পাবলিক ল,
আরেকটা হচ্ছে আমাদের প্রাইভেট ল। দুই প্রকারের ল আমরা পাবো। এখন কোনগুলো পাবলিক ল? দেখবেন যদি আপনি কোনো ক্রিমিনাল মামলা করেন, ক্রিমিনাল মামলা দেখবেন আপনার আইনজীবী নিয়োগ দেওয়ার প্রয়োজন পড়ে না, সরকার নিজে থেকে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়। কেন নিয়োগ দেয়? আপনি যদি উচ্চ আদালতের রায়গুলো দেখেন, যে কোনো যদি ফৌজদারি মামলা হয়, সেখানে যাকে হত্যা করা হয়েছে, যিনি ক্ষতিগ্রস্ত, তার নাম কি সেখানে কিন্তু থাকে না। সেখানে রাষ্ট্র বনাম যে ব্যক্তি হত্যাটা করছে তার নামটা থাকে। এর কারণ কি? কারণ হচ্ছে ক্রিমিনাল ল হচ্ছে একটা পাবলিক ল, আর পাবলিককে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, সরকারের। তো এই জন্য পাবলিক ল এর মধ্যে একটা হচ্ছে ক্রিমিনাল লটা, এটা সম্পূর্ণরূপে হচ্ছে একটা পাবলিক ল। এটা ছাড়া অ্যাডমিন ল আছে, অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য সরকারের কিছু আইনের প্রয়োজন, তো সেগুলো হচ্ছে একটা পাবলিক ল। সংবিধান সম্পর্কিত যে আইনগুলো আছে এগুলো হচ্ছে একটা পাবলিক ল। পক্ষান্তরে যদি আমরা প্রাইভেট ল দেখি, যে ক্ষেত্রে দুইজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব, যেমন আমরা সিভিল ল, আপনার যে কোনো প্রকার সম্পত্তি অন্যজন দখল করে আছে, দুইজনের মধ্যে দ্বন্দ্ব, তো আপনি নিজে মামলা করবেন, নিজে আইনজীবী নিয়োগ দিবেন, এটা হচ্ছে আপনার সিভিল ল। এটা ছাড়া আপনি টর্ট যারা পড়েছেন, ল অফ টর্ট পড়েছেন, যে আপনার যদি ইনজুরি হয়, আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারেন, এটাও একটা প্রাইভেট ল। আপনি কারোর সাথে কোনো চুক্তি করেছেন, কন্ট্রাক্ট থেকে যে সমস্ত ডিসপিউট অ্যারাইজ হয়, এগুলোর জন্য যে আইনটা, এটা হচ্ছে আমাদের প্রাইভেট ল। তাহলে আমাদের দেশীয় আইনটা দুটো ধারায় বিভক্ত, পাবলিক ল এবং হচ্ছে আমাদের প্রাইভেট ল। এখন আপনি প্রাইভেট ল পড়েন আর পাবলিক ল পড়েন, আইনটা আবার দুটো ধারায় বিভক্ত। একটা আইনের যদি পার্ট আমরা বলি, এটাকে আমরা বলি যে সাবস্টেনটিভ অংশ, অর্থাৎ এটা আমরা বলতে পারি মূল আইন, বিধিবদ্ধ আইন, অথবা আইনের ওই অংশটা কোনো প্রকার অধিকার, কোনো প্রকার দায়িত্ব, কোনো প্রকার শাস্তি, কোনো প্রকার জরিমানা, চারটার যে কোনো একটা যদি ডিফাইন যদি করে দেয়, যদি সেখানে কোনো প্রকার আপনার দায়িত্ব ডিফাইন করা থাকে, আপনার লাইবিলিটি থাকে, আপনার যদি সেখানে কোনো প্রকার জরিমানা থাকে, জেল জরিমানার অংশ দেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে আপনার একটা সাবস্টেনটিভ ল। যেমন হচ্ছে আমাদের দণ্ডবিধি, সেখানে অপরাধ জিনিসটাকে, অপরাধের শাস্তি সংজ্ঞায়িত করা আছে। অপরপক্ষে আমরা যদি দেখি আইনের আরেকটা অংশ হতে পারে, সেটা হচ্ছে প্রসিডিউরাল ল, বা এটাকে আমরা অ্যাডজেক্টিভ ল বলি, বা পদ্ধতিগত আইন বলি। এটি যেটি করে, এই যে আপনার চারটা জিনিস আমরা বললাম, আপনার অধিকার অথবা আপনার দায়িত্ব অথবা শাস্তি অথবা টাকা পয়সার জরিমানা, এগুলো যে আইনে ডিফাইন করতেছে, এটা কিভাবে আপনি আদায় করবেন, কিভাবে প্রসেস হবে, মামলাটা কিভাবে করা হবে, আদালত কিভাবে অনুসরণ করে এই জিনিসগুলো দিবে, এটার জন্য যে পদ্ধতি অনুসরণ করার জন্য যে আইনগুলো আছে, সেটাই হচ্ছে আমাদের প্রসিডিউরাল ল। যেমন আমরা পড়তেছি আমাদের সিআরপিসি, সেখানে কিভাবে পুলিশ কি করবে, ইনভেস্টিগেশন করবে, গ্রেফতার করবে, কিভাবে বিচারক কাজ করবে, জেল কিভাবে নিবেন, জামিন কিভাবে হবে, এই জিনিসগুলো কিন্তু আলোচনা করে। তো আশা করি তাহলে আপনারা এতক্ষণে এই জিনিসটা অন্তত ক্লিয়ার হয়েছেন, যে বেসিক এই ধারণাটা আপনার আসছে, যে আইনকে আমরা তিন ভাগে ভাগ করব: ডিভাইন ল, ন্যাচারাল ল, পজিটিভ ল। পজিটিভ ল এর মধ্যে আমরা পাবো ন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল ল। যেগুলো ন্যাশনাল লটার মধ্যে আমরা দুটো পাবো, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। পাবলিক সেগুলো যেগুলো গভর্নমেন্টের সাথে ডিল করে, প্রাইভেট যেগুলো ব্যক্তি পর্যায়ে ডিল করে। আমরা প্রাইভেট ল পড়ি আর পাবলিক ল পড়ি, আমরা আইনের দুটো অংশ পাবো বা দুই প্রকারের অংশ পাবো। এমন না যে একটা আইন শুধু সাবস্টেনটিভ হবে, এমন দেখবেন অনেক ক্ষেত্রে আমরা তামাদি আইনটাকে, যারাই বার কাউন্সিলে এতদিন পড়েছেন তারা সবাই এটাকে আমরা বলি একটা প্রসিডিউরাল ল। কিন্তু আপনি যখন 26 ধারা পড়বেন, দেখবেন আপনি একটা সুখাধিকার পাচ্ছেন, 28 ধারা আপনার অধিকার খর্বিত হচ্ছে। তার মানে যদিও বলি আমরা তামাদি আইন একটা পদ্ধতিগত আইন, কিন্তু বাস্তবে এটা একটা মিশ্র বা হাইব্রিড আইন। কিন্তু তাই বলে আপনারা এটা মিশ্র বা হাইব্রিড যদি না পান, পদ্ধতিগত কিন্তু আপনি টিক মারে আসবেন, কারণ তামাদি আইন একটা হচ্ছে মিশ্র আইন প্রকৃতপক্ষে। এখন আপনি যদি বলেন না ভাই আমরা তো পদ্ধতিগত পড়েছি, তা আপনি কি পড়েছেন সেটা বড় কথা না, আপনি নিজে এলএলবি করে এসেছেন, নিজে আইনটাকে পড়েন। আইনটা কি বলতেছে, আমরা যে সংজ্ঞাগুলো আপনার মধ্যে নিয়ে আসলাম, যে কোনো দায়িত্ব আছে কিনা, আপনার কোনো অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, খর্বিত হচ্ছে কিনা, জেল জরিমানা আছে কিনা, যদি থাকতেছে সেটা আপনার সাবস্টেনটিভ ল। 26 ধারা আপনি পড়ে দেখেন, আপনি একটা সুখাধিকার পাচ্ছেন। 28 ধারায় আপনার অধিকারটা সেখানে কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তার মানে একটা পদ্ধতিগত আইন তো আর আপনার অধিকার ঠিক করে দিতে পারে না। ওভারঅল আমরা বলতে পারি যে আসলে তামাদি আইন একটা মিশ্র আইন, কিন্তু যেহেতু যেটা সবাই বলতেছে, যেহেতু বইগুলোতে পদ্ধতিগতই বলা আছে, তো আপনারা জাস্ট মনে রাখেন, কিন্তু পদ্ধতিগতই টিক মারে আসবেন, এটাই হচ্ছে কথা। এখন আসি আমরা দ্বিতীয় আরো কিছু বেসিক নিয়ম, এটা আপনি যে আইনি পড়েন, বাসায় যদি নিজেও পড়তে চান, এগুলো মাথায় রাখবেন। তো যখনই আপনি কোনো একটা অ্যাক্ট শুনবেন, যেমন লিমিটেশন অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট, এই অ্যাক্ট শব্দটা মাথায় আসলে যাতে আপনার কিছু চিন্তাধারা আসে, যে এটা আমরা দুইটা ডেট পাবো। যেমন লিমিটেশন অ্যাক্ট 1908,
আর অ্যাক্টের ক্ষেত্রে যদি আমরা এটা ছোট দেই, তা আসলে যেটা হয় যে এটা আইন বুঝায় না, এটা বুঝায় আপনার কোনো ক্রিয়া কর্ম কাজ করতেছেন সেটা, তাই এই ক্ষেত্রে একটু আমরা স্মরণ রাখবো। তারপরে যেটা হচ্ছে, যখন আমরা অ্যাক্ট দেখবো, আমরা এটার ইনঅ্যাক্টমেন্ট ডেট পাবো, যে আইনটা কবে পাশ করা হয়েছে। হয়তো গত মাসে আমরা এখানে 11 তারিখ দিলাম, যে 11/10/2021 তারিখে সংসদে একটা আইন পাশ হইল, তো এটাকে আমরা বলতেছি আইনটার ইনঅ্যাক্টমেন্ট ডেট। এখন আইনটা পাশ হওয়ার পরে আপনি দেখবেন যে কোনো আইন যেদিন পাশ হয় সেদিন কিন্তু সেটা কার্যকর হয় না। তো সরকার গেজেট করে কি করে, সেই আইনটাকে তারা বলে যে এত তারিখে সংসদে এই আইনটা পাশ হয়েছে, এটা কবে থেকে কার্যকর হবে, তারা একটা অ্যানাউন্সমেন্ট দেয়। তো এই জন্য গেজেট আকারে যেটা প্রকাশ করা হয়, এই তারিখটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ যদিও না হয়, তারপরে আমাদের জেনে রাখা উচিত। এটাকে আমরা বলি যে আইনটা প্রমলগেট করার ডেটটা কত, সরকার কবে এটাকে গেজেট করলো, সবার কাছে জানালো যে এইরকম একটা আইন সংসদে পাশ হয়েছে, রাষ্ট্রপতি স্বীকৃতি দিয়েছেন। এটাকে আমরা বলি গেজেট প্রকাশের তারিখ, যে কবে গেজেটটা প্রকাশ হইলো। এখন ওই গেজেটে লেখা থাকে যে আসলে আইনটা কবে থেকে কার্যকর হবে, যেটাকে আমরা বলতেছি আইনের ইনফোর্সমেন্ট ডেট। তাহলে এখানে দেখেন 11 তারিখে পাশ হইলো, 14 তারিখে সরকার গেজেট করে বললো এরকম একটা আইন পাশ হয়েছে সবার জন্য, কার্যকর হবে 17 তারিখ থেকে। তাহলে ওভারঅল একটা অ্যাক্টের মধ্যে আমরা তিনটা ডেট কিন্তু নিজেরাই পেলাম, বুঝার কিছুই নেই। 1 তারিখে পাশ হইলো, সরকার গেজেট করে বা সংবাদ সম্মেলন করে বলল যে এরকম একটা আইন সংসদে পাশ হয়েছে, রাষ্ট্রপতি অনুমোদন দিছে, এর জন্য একটা প্রেসক্রাইব ফর্মে তারা গেজেট প্রকাশ করে। সেই গেজেট দেখে আপনি বলতে পারবেন আইনটার কার্যকরের তারিখ কবে। সেখানে লেখা থাকে যে অবিলম্বে হইতে পারে, অথবা গেজেট প্রকাশের তারিখ থেকে হইতে পারে, অথবা নির্দিষ্ট একটা ডেট দেওয়া থাকতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম 11 তারিখে পাস, 14 তারিখে সরকার গেজেট করলো, 17 তারিখ থেকে এটা কার্যকর করলে সেই গেজেটে লেখা আছে। তো এই জন্য যখনই যে কোনো আইন করবেন, যাতে এই তিনটা ডেট আপনি একটু জানার চেষ্টা করেন, যে কবে পাস হইলো, কবে গেজেট হইলো, কবে থেকে কার্যকর। এখন আমরা দুইটা ডেট কিন্তু পাচ্ছি, যে একটা পাশের তারিখ, একটা হচ্ছে কার্যকরের তারিখ। এখন এই দুইটার উপর ভিত্তি করে আইনের আবার প্রকারভেদ আছে। এখন যেমন যদি আমরা এভিডেন্স একটা দেখি, এটা বলতেছে আমাদের 1872। এখন এটা আমরা দুইটা ডেট পাবো, একটা হচ্ছে আমাদের ইনএক্টমেন্ট ডেট, আর একটা হচ্ছে আমাদের ইনফোর্সমেন্ট ডেট। নর্মালি বেসিক কথা বলে যে যে কোনো আইন যেই দিন পাশ হবে তার থেকে ভবিষ্যতে কার্যকর হবে, অর্থাৎ এটা হচ্ছে একটা আইনের জেনারেল রুল, যে কোনো আইন যেই দিন পাশ হবে ভবিষ্যতে কার্যকর হবে, এটা হচ্ছে জেনারেল একটা প্রিন্সিপাল। কিন্তু যেহেতু সরকার তারা চাইলে যে কিছু খুশি করতে পারে, তো এই করার উপর ভিত্তি করে আমরা আইনটা তিন প্রকারের পাবো। একটাকে বলতেছি আমরা প্রসপেক্টিভ ল, মানে হচ্ছে যেই দিন পাশ হইলো তার থেকে ভবিষ্যতে কার্যকর হবে। যেমন 11 তারিখে পাশ হওয়ার পরে 17 থেকে কার্যকর। তো এই আইনগুলোকে আমরা বলি প্রসপেক্টিভ ল। যেমন লিমিটেশন একটা আপনারা সবাই জানেন, 1908 সালে পাশ হয়ে 9 সালের জানুয়ারি থেকে কার্যকর। তাহলে লিমিটেশন অ্যাক্ট হচ্ছে আমাদের একটা প্রসপেক্টিভ ল, ভবিষ্যতে কার্যকর। এখন কিছু আইন পাবেন আপনি, যে আইনটা কি হয় অতীত থেকে কার্যকর, বিভিন্ন কারণবশত অতীত থেকে কার্যকর করে তারা। অর্থাৎ যেটা 11 তারিখে পাশ হয়েছিল, এটা সরকার বললো এটা আরো 2 বছর আগে থেকে কার্যকর হবে, বিভিন্ন কারণবশত হইতে পারে। নর্মালি সিভিল যে ল গুলো আছে এগুলো তারা দেয়, ক্রিমিনাল ল গুলোকে খুব রেয়ার ক্ষেত্রে পিছনে দেয়। কারণ হচ্ছে আজকে যদি আপনি একটা হত্যা করেন, হত্যার শাস্তি যেই হবে, যদি আরো 2 বছর আগে পিছিয়ে দেওয়া হয়, 2 বছর আগে হয়তো হত্যার শাস্তি মৃত্যুদণ্ড ছিল না, এমনও থাকতে পারে, এখন আজকে আইন করে যদি বলা হয় এটা গত 2 বছর আগে থেকে প্রযোজ্য হবে, তখন সেখানে যে আমরা ন্যাচারাল জাস্টিস যেটা বলি সেটা কিন্তু থাকে না। ওই জন্য নর্মালি সিভিল যে ল গুলো আছে এগুলোকেই রেট্রোস্পেক্টিভ একটা ইফেক্ট দেওয়া হয়, যেটা অতীত থেকে কার্যকর হবে। আরেকটা আইনের আমরা প্রকারভেদ পাবো, সেটা হচ্ছে রেট্রো অ্যাক্টিভ। এটি আমরা খুব কম পাই, খুব কম আইনের ক্ষেত্রে বাংলাদেশে যে আইনগুলো প্রযোজ্য, খুব কম আইন আছে যেগুলো রেট্রোঅ্যাক্টিভ ইফেক্ট আছে। এই রেট্রোঅ্যাক্টিভ ইফেক্টটা যেটা হয়, এটা হচ্ছে অতীতকে সে কি করে না, অ্যাকসেপ্টও করে না, বলে নেয় না, আবার এটাকে রিজেক্টও করে না, জাস্ট সে স্মরণ করে। যেমন হয়তো এখানে যেহেতু সবাই ইয়াং বয়সের আছেন, কিছু বললে হয়তো অতীতে আমাদের অনেক পছন্দ থাকতে পারে, এখন তাকে আপনি বিয়েও করেন নাই, তাকে বিয়ের পরে তালাকও দেন নাই, কিন্তু আপনি তাকে দেখলে মনে হয় যে না, তাকে আপনার পছন্দ হইতো। সেম এই রেট্রোঅ্যাক্টিভটা এটাই বলে যে আসলে সে অতীতকে আপনি কি করেন, অ্যাকসেপ্টও করেন না, রিজেক্টও করেন না, শুধুমাত্র অতীতকে আপনি স্বীকার করেন যে হ্যাঁ এইরকম একটা জিনিস ছিল, তার উপর ভিত্তি করে ভবিষ্যতে আইনটা কার্যকর হয়, যেটাকে আমরা বলি আইনের রেট্রোঅ্যাক্টিভ। তাহলে আমরা তিনটা পাইলাম, একটা হচ্ছে প্রসপেক্টিভ যেটা ভবিষ্যৎ থেকে কার্যকর হবে, একটা হচ্ছে আমাদের
রেট্রোস্পেকটিভ যেটা অতীত থেকে কার্যকর হবে, আর রেট্রোঅ্যাক্টিভ যেটা সেটা অতীতের ঘটনাকে সে কি করবে, স্বীকার করবে, কিন্তু কার্যকর সে ভবিষ্যৎ থেকে হবে। তো মোটামুটি এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। এখন আসি আমরা, যে কোনো আইন যখন আপনি পড়বেন, আইনটাকে আপনি কি করবেন, সহজ করে নিবেন, একবারই পড়বেন। পড়লে দেখবেন আইনের 20% জিনিস আপনার দ্বিতীয়বার পড়ার প্রয়োজন হবে না। এর মধ্যে আমরা বলি যে 5টা জিনিস আপনি কি করবেন, সব সময় যে কোনো আইনে কেউ বলুক আর না বলুক, পরীক্ষায় আসুক আর না আসুক, আপনার পড়া উচিত। সেকশন 1 নাম্বার যে সেকশনটা থাকবে, এটা আপনাকে একদম ঠোঁটস্থ থাকতে হবে। এর মধ্যে হচ্ছে আইনের নামটা কি, আর দ্বিতীয়টা হচ্ছে এক্সটেন্টটা কি, তৃতীয় হচ্ছে আইনটা কবে থেকে প্রযোজ্য। এই 3টা জিনিস, যাতে যে 7টা সাবজেক্ট আমাদের আছে, যাতে আপনার নামটা শুনলেই মনে পড়ে যে আইনের নামটা কি, কোথায় প্রযোজ্য, কবে থেকে প্রযোজ্য। 2 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে আইনের ডেফিনেশনের জন্য 2 নাম্বার যে সেকশন থাকে, কিছু কিছু ক্ষেত্রে 3 এবং কিছু আইনে 4 নাম্বার ডেফিনেশন থাকে। আবার কিছু আইনে আপনি যদি, যারা চুক্তি আইন পড়েছেন তারা দেখবেন, আপনি যখন 11, 12, 13 পড়েন, সেগুলো কোনো ডেফিনেশন না, তারপরও সেখানে ডেফিনেশন সংজ্ঞায়িত করে। তার মানে হচ্ছে নর্মালি 2 নাম্বার সেকশনে দেওয়া থাকে ডেফিনেশন, অবস্থাভেদে 3 নাম্বারে, অবস্থাভেদে 4, অবস্থাভেদে আইনের ভিতরে যে কোনো জায়গায় সংজ্ঞা থাকতে পারে যে আসলে এটা দ্বারা কি বোঝায়। তো এই যে সংজ্ঞাগুলো যখন আপনারা পড়বেন 2 নাম্বার সেকশনটা, ওইখানে ম্যাক্সিমাম 3টা শব্দ পাবেন, যদিও আরো কিছু শব্দ ব্যবহার করা হয়। একটাকে বলি আমরা ইনক্লুড শব্দ পাবেন, যারা ইংলিশে পড়েছেন তারা জানেন। বাস, অথবা আমরা আপনাদেরকে জাস্ট একটা যদি আইন দেখাই, আপনি সেখানে এখন যদি আমরা এই যে সিপিসিটা যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখেন যে ডিক্রি মানে কি, এখানে বলতেছি ডিক্রি মিনস। আপনি এই ডিক্রি মিনস যখনই পাবেন, তার মানে হচ্ছে এই ডিক্রি দ্বারা, এখানে যেটা বলতেছি এর বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নাই, এটাই কমপ্লিট। ডিক্রি দ্বারা কি বুঝাবে আর কারো কাছে বোঝার দরকার নাই। এখানেই বুঝতে হবে যে ফর্মাল এক্সপ্রেশন, এখানেই বুঝতে হবে অ্যাডজুডিকেশন, এখানেই বুঝতে হবে আপনার কনক্লুসিভলি ডিটারমাইন অফ যে কোনো রাইটস, এটা। তার মানে মিনস যখন আপনি পাবেন, সেখানে এখানে যেটা আছে এই আইনের জন্য এটাই যথেষ্ট, আপনার কারো কাছ থেকে আর কিছু হাওলাত করার প্রয়োজন নাই। কিন্তু যদি সেখানে আপনার কি থাকে, ইনক্লুড শব্দটা দেওয়া থাকে, যেমন এই সিপিসির মধ্যে আপনি যখন অনেক কিছু পড়বেন, সেখানে আপনি ইনক্লুড শব্দ পাবেন, একটু যদি নিচের দিকে যান, অথবা যে কোনো জায়গায় যদি আপনি যান, পাবেন আপনি যে ইনক্লুড শব্দটাও পাবেন। এখানে না পেলেও অন্য আইনে পাবেন। দেখেন এখানে যে মুভেবল প্রপার্টি ইনক্লুডস গ্রোয়িং ক্রপস, তার মানে হচ্ছে এটা এই যে আইনের জন্য যে শব্দ, এটা পূর্ণাঙ্গ শব্দ না। মুভেবল প্রপার্টি কি, এটার অন্য আইনে সংজ্ঞা আছে, যেমন সংবিধানে সংজ্ঞা দেওয়া আছে, রেজিস্ট্রেশন আইনে দেওয়া আছে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে দেওয়া আছে। এখন এই আইনের অবস্থা, এই আইনের বিভিন্ন মামলা ডিসপিউট হইলে আপনি প্রয়োজনে সংবিধান থেকে নিতে পারবেন, প্রয়োজনে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে নিতে পারবেন, প্রয়োজনে আপনি রেজিস্ট্রেশন আইনে মুভেবল প্রপার্টি বলতে কি বোঝায়, এটা আপনি এই আইনের জন্য ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে যদি বলা থাকতো মুভেবল প্রপার্টি মিনস, তাহলে এই আইনের জন্য আপনি অন্য কোথাও কোনো অর্থ নিতে পারবেন না। তো আশা করি আপনারা এই দুটো জিনিস বুঝতে পারছেন যে আসলে ইনক্লুড এবং মিনস তারা কি বোঝায়। আরেকটা যেটা বলা হয় সেটা হচ্ছে, লেখা থাকে সেম এস প্রোভাইডেড। হয়তো আপনারা যারা এই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট পড়েছেন, এই আইনে আমরা হুন্ডি পাই, এই আইনে প্রমিসারি নোট পাবেন, বিল অফ এক্সচেঞ্জ পাবেন। তো অন্য আইনে কি করা হয়, ওই সংজ্ঞাগুলো না দিয়ে বলা হয় সেম অ্যাজ এনআই অ্যাক্ট, মানে হচ্ছে এনআই অ্যাক্টে যেটা আছে। নারী এবং শিশু নির্যাতন আইনে রেপ বা ধর্ষণের সংজ্ঞা দেওয়া নাই, সেখানে বলা আছে যে সেম অ্যাজ, ওই যে দণ্ডবিধিতে যেটা দেওয়া আছে আপনি সেখানে যায় পড়ে নেন। তো মূলত এই 3টা জিনিসই পাবেন, ইনক্লুড, মিনস এবং আমাদের সেম অ্যাজ। এখন আপনার যদি একদম কনক্লুসিভ আপনার যদি প্রয়োজন পড়ে, তখন মূল যেটাতে দেওয়া আছে সেখানে যায় পড়বেন, আর বাকি আইনগুলাতে কোনটা কোনটা ইনক্লুড করতেছে, কোনটা মিনস বুঝাচ্ছে, সেটা একটু দেখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো তাহলে আইন পড়তে আপনি দুটা জিনিস দেখলেন, একটা হচ্ছে আইনের 1 নাম্বার সেকশন, তারপরে হচ্ছে 2 নাম্বার সেকশন। 3 নাম্বারে আর যে জিনিসটি আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে আইনটার সেভিং কি আছে, রিপিল কি আছে। সেভিং হচ্ছে যে এই আইনটা কোন কোন আইনকে প্রভাবিত করবে না, আর কোন কোন আইনকে বা কোন কোন আইনের কোন কোন সংজ্ঞাকে, কোন কোন সেকশনকে সে রহিতকরণ করতেছে। এটা দেখবেন প্রতিটা আইনে, কখনো 5 নাম্বারে, কখনো সবার শেষে, কখনো মাঝখানে সেভিং এবং রিপিল বলে তাদের একটা পৃথক সেকশনে দেওয়া থাকে। যেমন লিমিটেশন একটা আপনি 29 নাম্বার সেকশনে দেখবেন, সেখানে সেভিং দেওয়া আছে। আরেকটা হচ্ছে বর্তমানে যেহেতু আইনগুলো বাংলায় প্রস্তুত, আপনি দেখবেন আইনের মধ্যে একটা ওভাররাইডিং ইফেক্টের কথা বলা থাকে, আইনের প্রাধান্যতা। অর্থাৎ
একই বিষয়ে বা সেই বিষয় সম্পর্কিত যদি ভিন্ন আইনে ভিন্ন রকম কথা বলা থাকে, যে আইনটাতে লেখা থাকবে যে এই আইনটা কার্যকর হওয়ার পরে অন্য কোনো আইনের উপর যাই কিছু লেখা থাকুক এই আইনের বিধানাবলী প্রাধান্য পাবে, আমরা বলি সেই আইনটা হচ্ছে একটা কি স্পেশাল ল, এই আইনটার একটা ওভাররাইডিং ইফেক্ট আছে। অর্থাৎ অন্য যত প্রকার আইন আছে তার চাইতে এই আইনের যে বিধান আছে সেটা প্রাধান্য পাবে। আরেকটা জিনিস আমরা এটা স্মরণ রাখবো, সেটা হচ্ছে আইনের কোনো সেকশন সম্পর্কে কি আছে কিনা, আদালতের জুডিশিয়াল কোনো প্রেসিডেন্ট আছে কিনা। যেমন কিছু আইনের বইয়ে কিন্তু আছে, কিন্তু সেই যে ধারাটা আদালত রহিতকরণ করে দিছে। যেমন আমরা যদি ওয়াকফ সম্পত্তির হস্তান্তরের 2013 সালের আইনের বই আজকেও আপনি খুলে দেখেন, দেখবেন যে সেখানে কিছু সেকশন আছে, অথচ হাইকোর্ট বলে দিচ্ছে প্রায় 6 মাস আগে হয়ে গেছে যে এটা রহিত। তার মানে এইটা আপনাকে আপডেট থাকতে হবে যে আপনি যে আইনটা পড়তেছেন তার কোন কোন সেকশনটা অ্যাক্টিভ আছে, কোনটা রিপিল করা হয়েছে, এই জিনিসটা আপনি জানবেন। তাহলে যেই কোনো আইনি পড়েন এই 5টা জিনিস আপনি নিজে বোঝার চেষ্টা করবেন। হয়তো আপনার 1 ঘন্টা বেশি লাগলো, কিন্তু আইনের প্রতি আপনার একটা কি আসবে, কেমিস্ট্রি আসবে, আইনটা পড়তে আপনার ভালো লাগবে, মজা লাগবে, মনে হবে না যে আইন একটা কঠিন সাবজেক্ট। তারপরে যদি আমরা দেখি, আপনি যেহেতু বাংলায় পড়েন অথবা ইংলিশে পড়েন, যখনই আপনি আইন পড়বেন আইনের মধ্যে কিছু শব্দ চয়ন পাবেন যেটার বেসিক ধারণা আপনার থাকা প্রয়োজন। আপনি প্র্যাকটিস জীবনেও কিন্তু এটা আপনার কাজে আসবে। যখনই কোনো আইন বলবে যে শেল, এটা করতেই হবে বাধ্যতামূলক, অর্থাৎ যেই আমরা আইনটা পড়তেছি আইন বলতেছে বাধ্যতামূলক, এটা পক্ষের জন্য হইতে পারে, বিপক্ষের জন্য হইতে পারে, বিচারকের জন্য হইতে পারে। এটা ছাড়া যদি আপনি সাক্ষ্য আইন পড়েন সেখানেও দেখবেন যে শেল প্রেজিউম বলে একটা কথা আছে, মে প্রেজিউম বলে একটা কথা আছে, কনক্লুসিভ প্রুফ বলে একটা কথা আছে। অর্থাৎ শেল শব্দটা সব জায়গায় কিন্তু একই রকম। আমরা যদি যদি দেখি, শব্দটা নর্মালি যেটা বলে সেটা হচ্ছে যে ইচ্ছাধীন, যদি আপনি চান এরকম করতে পারে, না চাইলে কিন্তু নাই। যেমন আমরা যদি সাক্ষ্য আইনেরটা এখানে একটু ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে শেল প্রিজিউম। অর্থাৎ এমন একটা বিষয় নিয়ে মামলা হইলো, মামলা হওয়ার পরে সেখানে আইন বলতেছে যে শেল প্রিজিউম, বিচারকও বলতেছে আপনি ধরেই নেন এই ঘটনাটা ঘটছে, আপনার অন্য কোথাও যাওয়ার আপনার অপশন নাই। যে আপনার কাছে আবেদন করছে আপনি বলতে পারবেন না, আপনি প্রমাণ করেন এই ঘটনাটা ঘটছে। এটা এই জন্যই বলতে পারবেন না কারণ আইন বলতেছে শেল প্রিজিউম, যেহেতু এ বিষয়ে সেই মামলা নিয়ে এসেছে, আইন আপনাকে বাধ্য করতেছে আপনি ধরে নেন এই ঘটনাটা ঘটছে। কিন্তু যদি সেখানে বলা থাকতো বিচারককে মে প্রিজিউম, যেমন আপনার বাসায় যদি কোনো চোরাই মাল পাওয়া যায়, তো এক্ষেত্রে আইন তাকে বলতেছে মে প্রিজিউম, আপনি ধরে নিতে পারেন যে সে চুরি করতে পারে, সে চোর কিন্তু না, সে চোর কিন্তু না। কিন্তু যদি সেখানে লেখা থাকতো শেল প্রিজিউম, তার মানে বিচারক অন্ধের মতো ধরেই নিত সে চোর, সে চুরি করছে, যেহেতু তার কাছে চোরাই জিনিসটা পাওয়া গেছে। আরেকটা যেটা আমরা সাক্ষ্য আইনে পড়ি, কনক্লুসিভ প্রুফ, যদিও এখানে নাই, সেটা হচ্ছে যে যখনই একটা ঘটনা প্রমাণিত হবে অপর ঘটনা অটোমেটিক সেটা প্রমাণিত হয়ে যাবে। যেমন সাক্ষ্য আইনের 112 ধারা যারা পড়েছেন তারা জানেন, যখনই কোনো বিবাহ প্রমাণিত হয় এবং বিবাহ চলাকালীন সময় অথবা বিবাহের থেকে তালাকের 280 দিনের মধ্যে সন্তান যদি প্রসব করে, সেক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে একটা কনক্লুসিভ প্রুফ যে এই বাচ্চা, যেই বাচ্চা জন্মগ্রহণ করবে সেই বাচ্চা হচ্ছে ওই দম্পতির বাচ্চা, অর্থাৎ বাচ্চার যে পিতা সে এই। তবে এক্ষেত্রে এই যে সাক্ষ্য আইনের 112 ধারাটা কিন্তু ব্যতিক্রম কনক্লুসিভ প্রুফের ক্ষেত্রে। এক্ষেত্রে উনি চাইলে প্রমাণ করতে পারেন, কাউন্টার ক্লেম করতে পারেন যে না, ওই মহিলার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না তালাকের পরে, অথবা এখন যেমন দেখেন যে আসলে মোবাইলে অনেকেরই বিয়ে শাদী হয়, তো হয়তো বিয়ে করে এখনো সে ফিজিক্যালও করেনি, তারপরেও দেখা গেলো 1-1.5 বছর পরে ওই মহিলার অন্য কোনো ছেলের সাথে সম্পর্কের কারণে বাচ্চা হইলো। বিবাহ কিন্তু বৈধ, কিন্তু সে জাস্ট আদালতে এতটুকু প্রমাণ করবে যে আসলে গত এতদিন আমি দেশের বাইরে ছিলাম, তার সাথে আমার কোনো ফিজিক্যাল সম্পর্ক হয়নি। অতএব আমার ক্ষেত্রে যে কনক্লুসিভ প্রুফ যেটা 112 ধারা প্রযোজ্য না। তো যাক, আইন পড়তে গেলে আমরা আর কিছু শব্দ পাবো। যেমন এবারে যারা সহকারী জজ পরীক্ষা দিয়ে এসেছেন সেখানে একটা প্রশ্ন ছিল যে আইনের দুটো ধারার মধ্যে যদি আপনার সংঘর্ষ বাধে কি হবে। তো আসলে মূল কথা এটা বলে, নট উইথ স্ট্যান্ডিং এনিথিং। এর মানে হচ্ছে ওই সেকশনে যদি কিছু লেখা থাকে সেটাই ধরে নিতে হবে, অন্য সেকশনে যদি অন্য কিছু থাকে সেখানে আপনার যাইতে পারবেন না, এটাই আপনাকে ধরে নিতে হবে। আরেকটা পাবেন আপনি, সেভ এস আদারওয়াইজ প্রোভাইডেড। এর মানে হচ্ছে এই সেকশনের বাইরে যদি অন্য কোনো আইনে অন্য কোনো ধারায় যদি কিছু বলা থাকে, প্রথমে আপনি সেটা নেন, যদি একান্তই সেখানে আপনার না হচ্ছে তখনই এই সেকশনের কাছে আসবেন বা এই আইনের কাছে আসবেন। এখন আসি আমরা যারা এই
আদালতে মামলা করেন, বিচারকের কিছু ক্ষমতা আছে, বা আইন কি করে বিচারককে কিছু ক্ষমতা দেয়। সেই ক্ষমতাটা তিন প্রকার। একটা হচ্ছে ম্যান্ডাটরি, যেটা বাধ্যতামূলক, যেমন দণ্ডবিধিতে আপনি যখন পড়বেন চুরির শাস্তি, বিশ্বাসভঙ্গের শাস্তি, ধর্ষণের শাস্তি, এগুলোর ক্ষেত্রে কোথাও দেখবেন লেখা আছে এবং এন্ড লেখা আছে, কোথাও অর লেখা আছে। যেই যে সেকশনে দেখবেন যে লেখা আছে পানিশমেন্ট এন্ড, সেখানে যদি জরিমানার কথা উল্লেখ থাকে, অর্থাৎ শাস্তিও হবে জরিমানাও হবে, এটা কিন্তু বাধ্যতামূলক, ম্যান্ডাটরি। আদালত কি করতে পারবে না, শুধু 2 বছরের শাস্তি দিয়ে ছাড়ে দিতে পারবে না, তাকে জরিমানা 1 টাকা হইলেও তাকে সেখানে লাগাইতে হবে, দিতে হবে। এর কারণ কি? কারণ আইন তাকে বাধ্য করতেছে যে এই সেকশনটা দুইটাই আপনাকে করতে হবে, আপনি একটা করলে হবে না। আবার কিছু কিছু সেকশনের ক্ষেত্রে আপনি দেখবেন সেখানে বলা আছে অর, শাস্তিও হতে পারে অথবা জরিমানা, যেটা বিচারক চায়। এটা হচ্ছে তার জন্য একটা ডাইরেক্টরি, যে তাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি এভাবে করতে পারেন, যদি না যে কোনো একটা করেন কোনো সমস্যা নেই। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে বিচারকের ইচ্ছাধীন ক্ষমতা, যেটা যেমন হচ্ছে যে বিচারক যদি সন্তুষ্ট হয়, যেমন তামাদি আইনের 5 ধারায় বিচারককে যে আপনি সন্তুষ্ট করাইতে পারেন, অথবা সিপিসির সেকশন 151-এ, যেটা হচ্ছে আদালতের যে ইনহেরেন্ট ক্ষমতা, সেক্ষেত্রে যখন একটা ন্যায় বিচার কি করার জন্য ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে বিচারক সন্তুষ্ট হলে, সঠিক মনে করলে, তার ইচ্ছা থেকে, নিজের ইচ্ছা থেকে সে কি করতে পারে, সেখানে যে কোনো প্রকারের রিলিফ সে দিতে পারে, যদি আইনে স্পষ্ট উল্লেখ না থাকে। তাহলে যখনই একটা আমরা আইন পড়বো, আমরা এই 3 প্রকারের জিনিসটাও কিন্তু মাথায় রাখবো। যেমন আমরা তামাদি আইনের 3 নম্বর যে সেকশন, এটা আদালতের জন্য, বিচারকের জন্য ম্যান্ডাটরি। সে বলতে পারবে না যে টাইম বার স্যুট আমি এন্টারটেইন করব, সেটা বলার অধিকার আইন তাকে দেয় নাই। কিন্তু কিছু আছে ডাইরেক্টরি, ওই যে যেটা আমরা বললাম যে সে শাস্তি অথবা জরিমানা দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারে, উভয়টাও দিতে পারে। আরেকটা হচ্ছে তাকে যদি আপনি সন্তুষ্ট করাইতে পারেন, সে যদি সঠিক মনে করে, যদি ন্যায় বিচারের জন্য সেটার প্রয়োজন, তাহলে আইন তাকে এই ক্ষমতাটা দিচ্ছে। এখন আসি আমরা, আইন যখন আপনি পড়বেন দেখবেন কিছু কিছু আইনের নাম কিন্তু উল্লেখ করা থাকে না। যখন আপনারা স্টাম্প অ্যাক্ট করবেন, সেক্ষেত্রে পেনাল কোডের নাম উল্লেখ করা থাকে না। সেক্ষেত্রে কি, পেনাল কোডের মধ্যে প্রতিটা আইনের মধ্যে আপনি দেখবেন একটা রোমান সংখ্যা দেওয়া থাকে। আইনের 2 নম্বর যে আইনের মধ্যেই আমরা যদি দেখি, দেখেন এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই অ্যাক্ট নাম্বার 1908 সালের কত 5 নম্বর আইন, এগুলো নর্মালি রোমান সংখ্যা দেওয়া থাকে। এটা কিন্তু আপনার মুখস্থ থাকতে হবে। এই জন্য অনেক ক্ষেত্রে সিপিসি উল্লেখ করা থাকবে না, বলা থাকতে পারে যে অ্যাক্ট নাম্বার 5 অফ 1908। এখন আপনি যদি না জানেন যে আসলে সিপিসির অপর নাম এটা দিয়ে প্রকাশ করা হয়, আপনি কিন্তু ভুল করবেন, বুঝতে পারবেন না যে আসলে কি বলা হচ্ছে। তো এই জন্য আপনাকে আইনের নাম্বারটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। যদি রোমান হরফ কেউ লেখা না জানেন, অবশ্যই জেনে নেবেন, বিভিন্ন বইয়ে পাবেন, ইউটিউবে আপনি পাবেন। এটা হচ্ছে যে একটা বছরে কতগুলো আইন পাশ করা হয়, এটা একটা নির্দিষ্ট সিরিয়াল থাকে, নাম্বারিং দেওয়া থাকে। সেই নাম্বারিংটা জাস্ট আপনি স্মরণ করবেন যে এটা কত নাম্বার আইন। তারপরে আপনি দেখবেন আইনের মধ্যে, আপনি যদি যদি বেয়ার অ্যাক্ট যদি আপনার কাছে থাকে, বেয়ার অ্যাক্ট কোনটাকে বলে, আইন একটা লেজিসলেটিভ অর্থাৎ সংসদ যেভাবে আইনটাকে পাশ করলো, সেম একই রকম হুবহু, কোনো প্রকার কমেন্টারি, কোনো প্রকার জাজমেন্ট কিছু না রেখে যখন প্রিন্ট করা হয়, সেটাই হচ্ছে বেয়ার অ্যাক্ট। এই বেয়ার অ্যাক্টের মধ্যে যখন সংশোধনী আনা হয়, জাস্ট এটা যদি আমরা দেখি, বা আপনার কাছে বেয়ার অ্যাক্ট যদি থাকে, নিচের দিকে দেখবেন, আপনি নিচের দিকে অনেক কিছু লেখা থাকে। জাস্ট একটু যদি আমরা নিচে যাই, আপনি দেখবেন যে এখানে অনেক কিছু দেওয়া থাকে। এর কারণ কি, একটা আইনের মধ্যে অনেক সংশোধনী নিয়ে আসতে হয়, বাধ্য হয়েই সংশোধনী নিয়ে আসতে হয়। এখন আইনগুলো যখন আপনি পড়বেন, আইনের মধ্যে ছোটখাটো এখানে দেখেন প্রতিটা বেয়ার অ্যাক্টে, যেগুলো যদি মূল বেয়ার অ্যাক্ট আপনার কাছে থাকে, একদম বেয়ার অ্যাক্টের শেষে পাবেন, অথবা এক্সট্রা তারা দিয়ে রাখে। এগুলোর মধ্যে কত ভাবে, কোন প্রকারে কোন সেকশনটা অ্যাড করা হয়েছে, ডিলিট করা হয়েছে, এগুলো কিন্তু লেখা থাকে। এখন আইন পড়তে পড়তে আপনি কিভাবে বুঝবেন, এই যে ছোট, আমরা এক থেকে শুরু করি। আগে দেখেন এখানে 1 নম্বর বলা আছে যে এই যে সেকশন 47 ওয়ার ওমিটেড বাই। তো এখন আপনি কি বুঝবেন আসলে ওমিটেড বাই মানে কি, রিপিল মানে কি, ইনসার্ট মানে কি, সাবস্টিটিউট মানে কি? এই কনসেপ্টটা কিন্তু আপনার থাকা প্রয়োজন। আপনি আইনজীবী হবেন, যদি আপনি নাই বুঝেন ওমিটেড দ্বারা কি বুঝাইলো, রিপিল দ্বারা কি বুঝাইলো, তাহলে কিন্তু আপনার আইনের প্রতি যে দুর্বলতা, সেটা কিন্তু বোঝা যাবে, আপনি ভয় পাবেন। তো এটা জাস্ট আপনি, জাস্ট আমরা আরেকটু উপরে দেখাই আপনাদের, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবেন।
এই যে দেখেন, আমরা যদি এখানে 15 নাম্বার প্লিডারের ক্ষেত্রে আপনি দেখেন, প্লিডার কোর্ট লিখার পরে 2 নাম্বার লিখি, এখানে 3টা স্টার দেওয়া আছে। এখন আপনি যদি কোনোদিন নাই পড়েন বিয়ার একটা খুলে, আপনি কি বুঝবেন যে আসলে কোর্ট লিখে উপরে ছোট্ট করে 2 লিখা আছে, আবার এখানে কি করা আছে, 3টা স্টার দেওয়া আছে। এটার মানে হচ্ছে যে এইখানে যে শব্দটা ছিল এটাকে ওমিটেড করা হয়েছে, মানে এমন ভাবে ডিলিট করা হয়েছে যেটার আর জীবনে প্রয়োজন নাই, যেটা কোনোদিন ফিরে আসবে না। এখন ওই কয়েকটা জিনিস আমরা এখন পড়ে নিব। আইনের মধ্যে যদি কোনো একটা, যেমন আমরা তামাদি আইনে জানি এখন 29টা সেকশন আছে। এখন যদি কোনো কারণবশত এখানে একটা সেকশন ইনসার্ট করতে হয়, নতুন করে যুক্ত করতে হয়, তখন সেখানে আপনি পাবেন ইনসার্ট বাই, নিচের দিকে লেখা থাকবে যে এই সেকশনটা ইনসার্ট করা হয়েছে। যেমন আমরা যদি রেজিস্ট্রেশন আইন যারা পড়েছেন, রেজিস্ট্রেশন অ্যাক্ট, সেখানে 23-এর পরে দেখবেন 23-এর এ ধারা যুক্ত করা আছে। এখন 23টা হচ্ছে মূল ধারা, এই পরবর্তীতে সংশোধন করে 23-এর এ, প্রয়োজন হলে বি, প্রয়োজন হলে সি, প্রয়োজন হলে ডি। এটা ছাড়া যদি আপনি রেজিস্ট্রেশন আইনে 53, 54, 55, 53 ধারা দেখেন, সেখানে অনেক কিছু অ্যাড করা আছে। তার মানে এইরকম যখন অ্যাড করা হয় ইংলিশে, তাদেরকে আমরা বলবো ইনসার্ট করা হয়েছে। আর যখন প্রতিবারেই যখন আমরা দেখি যে কি করা হয়, যখন আপনারা যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সটা প্রতি বছরই চেঞ্জ করা হয়, সেখানে দেখবেন এই শব্দটা বেশি ব্যবহার করা হয়। হয়তো কোথাও ছিল কি যে 5% হারে দিতে হবে, সরকার বলতেছে 6%। তো তখন ওই 6%, 5% যেটা ছিল এটা রিপেলও করে না, ওমিটেডও করে না। তারা যেটা করে ওই 5%টাকে তারা রিপ্লেস করে 6% দিয়ে। তো এখানে বলা হয় যে তারা কি করছে, সেটাকে সাবস্টিটিউট বাই করেছে। যেমন কোথাও যদি তামাদি আমরা সেখানে 1 ইয়ার দেওয়া আছে, তো এটা যখন সরকার 2 ইয়ার করবে, তারা কিন্তু ওই সেকশনটা ওমিটও করবে না, রিপিলও করবে না, তারা কি করবে, রিপ্লেস করবে। তো রিপ্লেসের আইনগত ভাবে আমরা বলি যে তারা সেখানে সেই যে শব্দটা বা সেই সেকশনটা, চাইলে তারা কিছু শব্দ, মন চাইলে সম্পূর্ণ সেকশনটাই তারা কি করতে পারে, রিপ্লেস করতে পারে। এটাকেই বলতেছি আমরা যে তারা ওই সেকশনটা সাবস্টিটিউট করলো। জাস্ট এতটুকু মনে রাখবেন। আর যদি কোনো সেকশনে ওমিটেড লেখা থাকে, যেমন আপনি যদি তামাদি আইনের অনুচ্ছেদ দেখেন, সেখানে ওমিটেড কিছু আছে, কিছু অনুচ্ছেদ ওমিটেড আছে। ওমিটেড হচ্ছে চিরতরে বাদ দিয়ে দিয়েছে, এটার কোনোদিন ফিরে আসবে না, এটার কোনো প্রয়োজন নাই। তারপরে যদি আমরা দেখি, আপনি যখনই আইন পড়বেন, আইনের মধ্যে যদি আপনি দেখেন যে 23-এর এ, 53-র বি, সি, এরকম অনেক কিছু থাকতে পারে, এগুলো তারা বুঝবেন যে এটা যখন আইনটা প্রথম প্রস্তুত করা হয় তখন এটা ছিল না, পরবর্তীতে সময়ের প্রয়োজনে এটাকে অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে আপনার একটা বেসিক জিনিস। এখন যদি ধরলাম আমরা 23 ধারাও একটা কথা বলা আছে, নট উইথ স্ট্যান্ডিং এনিথিং, এবং 23-এর এ ধারাও এই শব্দটা বলা আছে। যেমন আমরা বললাম সহকারী জজ পরীক্ষা যেটা এসেছিল, তো এটা আপনাকে বুঝতে হবে, যখনই 23 ধারা ছিল, তারপরে 23-এর যুক্ত করে আবার নট উইথ স্ট্যান্ডিং এনিথিং বলা হচ্ছে, তার মানে যারা আইন প্রস্তুত করেছে তারা জানতো 23 ধারাও একটা কথা বলা আছে। তার মানে সর্বশেষ যেটা তারা ইনসার্ট করলো সেটাই কার্যকর হবে। যদি দুটা সেকশনের মধ্যে দ্বন্দ্ব থাকে, তাহলে পরবর্তীতে যেটা সংযোজন করা হবে সেটাই প্রাধান্য পাবে। এখন আর যদি রিপিল করা থাকে, মনে রাখবেন রিপিল সেকশনও হইতে পারে, টোটাল আইনটাও রিপিল হইতে পারে। যেমন পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 1882 রিপিল করে সরকার পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 2012 যেটা করেছে, তো এটা তারা রিপিল করেছে, তারা ওমিটেড করে নাই। রিপিলের মানে হচ্ছে এর পরিবর্তে নতুন একটা আনা হয়েছে, অথবা আনা হয় নাই, ভবিষ্যতে আনা হইতে পারে। যারা জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, ওই অ্যাক্টের মাধ্যমে কি করা যায়, প্রয়োজন হইলে সরকার কি করতে পারে, এই যে আইনটা তারা রিপিল করলো এটাকে আবার তারা রিভাইভ করতে পারে সময়ের প্রয়োজনে। যে কোনো কারণবশত তাদের মনে হইলো যে না, আমাদের পুরাতন আইনই ঠিক ছিল, তো তখন আবার কি করবে তারা, জাস্ট এই রিপিল আইনটাকে তারা রিভাইভ করে দিবে, আবার গেজেট করবে যে আইনটা যেটা রিপিল করা হয়েছিল এত নাম্বার আদেশ মূলে, এটাকে আমরা আবার রিভাইভ করে দিলাম, মানে সেই দিন থেকে আবার কার্যকর। তো সর্বশেষ আমরা যদি দেখি, সেটা হচ্ছে যারাই অ্যাডভোকেট হবেন, আসলে আদালতে যখন উচ্চ আদালতে রায় পড়বেন, বা যারা আমেরিকান ভাষায়, যারা ইংলিশ আমরা জানি নর্মালি ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ আমাদের বাংলাদেশে আমরা মিশ্র ভাবে ব্যবহার করি। অনেক ক্ষেত্রে যারা ইংরেজি লিটারেচার পড়েন না, তাদের ক্ষেত্রে কিন্তু পার্থক্য করা খুব কঠিন হয়ে যায়, যে আসলে কোনটা আমাদের ব্রিটিশ ইংলিশ, কোনটা আমাদের আমেরিকান ইংলিশ। তো যাই হোক, যারাই অ্যাডভোকেট হবেন, অ্যাডভোকেটকে উচ্চ আদালতের বিভিন্ন ভাষায় দেখবেন তাদেরকে বলা হয় কাউন্সিল। তো অর্থাৎ আপনি যদি অ্যাডভোকেট না বলে আপনাকে কাউন্সিল বলে, আপনার বুঝতে হবে যে আসলে আপনাকেই বুঝাচ্ছে। এটা হচ্ছে আইনগুলোর একটা বেসিক জিনিস।
তো মোটামুটি আমরা শেষের দিকে, তারপরে জাস্ট আরেকটা কথা বলবো, তাহলে ল বা আইন যেটা, এটা যখন আদালতে পাশ হয়, এটা তখন আদালতের দৃষ্টিতে বা আইনের ভাষায় আমরা সেখানে সেটাকে স্ট্যাটু বলি, আইন আর কিন্তু বলি না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যারা বিভিন্ন উচ্চ আদালতের নির্দেশনাগুলো পড়বেন, তারা দেখবেন যারা হাই কোয়ালিটির জাজমেন্ট যারা লিখেন, যারা খুবই পড়াশোনা করে জাজমেন্ট লিখে, তারা সেখানে কখনো ল উল্লেখ করে না, তারা সেখানে স্ট্যাটু উল্লেখ করে। তারপরে অর্ডিন্যান্স জিনিসটা কি, এটা যারা সংবিধান পড়েছেন, যদি কেউ যারা সহকারী জজ পরীক্ষার জন্য পড়তে হয়, এটা 93 সেকশন পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে অর্ডিন্যান্স জিনিসটা কি। অর্থাৎ রাষ্ট্রপতি নিজের প্রয়োজনে হতে পারে, ইমার্জেন্সি প্রয়োজনে হতে পারে, সংসদ বন্ধ থাকার কারণে হতে পারে। যেমন করোনার জন্য উচ্চ আদালতগুলো বন্ধ ছিল, এখন এই ভার্চুয়ালি কোর্ট নেওয়ার কোনো সরকারি আইন নাই। তো এই জন্য রাষ্ট্রপতি কি করলেন, তাৎক্ষণিক একটা অর্ডিন্যান্স জারি করে দিলেন 2 পাতার, যে সবকিছু নেওয়া যাবে অনলাইনে। তো এই অর্ডিন্যান্সটা নর্মালি যেটা হয়, যে দিনই সংসদ চালু হবে 30 দিনের মধ্যে হয় সেটাকে কি করতে হবে, রেখে দিতে হবে যে ঠিক আছে, অথবা সংশোধন করতে হবে, অথবা সেটাকে বাদ করতে হবে। আর যেটা ডিভাইন ল গুলো, এগুলোর মধ্যে কোনো সেকশন হয় না, কোনো কার্যকরী ডেট হয় না, কোনো কিছুই হয় না। এগুলোকে আমরা ল বলি। যেমন আমরা মুসলিম পার্সোনাল ল, হিন্দু ল আছে, এটাই হচ্ছে অ্যাজ পার রিলিজিয়ন, যার যার ধর্ম মতে সেই আইনগুলো হয়। তো মোটামুটি এটা ছিল আইনের কিছু বেসিক নিয়ম, যেটা আপনি যে পেশায় যান, আপনি যদি কোম্পানির কোনো অ্যাডভাইজারও হন, আপনি যদি কোম্পানিতে চাকরিও করেন, তারপরে আপনার এই বেসিক জিনিসটা অবশ্যই জানা থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আপনাদের থেকে কিছু শুনবো এবং শেষের দিকে রোশন ভাই কিছু বলবেন, আর যদি আরেকটু সময় পাই সিপিসি সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। জি রোশন ভাই। জি, আমরা আলহামদুলিল্লাহ যারা অংশগ্রহণ করছেন, আসলে আমরা শুধুমাত্র বেসিক আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু আমাদের এগুলা প্রস্তুতিমূলক ক্লাস। এখানে আমরা মূল যে সকল আমাদের সাবজেক্ট রয়েছে, যে সকল সাবজেক্ট নিয়ে আমরা মূলত আলোচনা করব, বা যেগুলো আমাদের পরীক্ষায় আসবে, যেগুলাকে ভর করে আমরা আমাদের এমসিকিউ প্রথমকার প্রস্তুতির সাথে সাথে যেন একই পড়ার মাধ্যমে আমরা আমাদের রিটেন, ভাইভা এবং আগামী দিনে যাতে আমরা অ্যাডভোকেট হওয়ার পরেও একই সিপিসিটাকে কাজে লাগাতে পারি, এই ধরনের আলোচনায় আমরা প্রবেশ করব যখন থেকে আমাদের শিডিউল ক্লাস শুরু হবে। সেটার জন্য আমাদের হয়তো আরো একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে। আর আমরা এখনকার ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি এই কারণে, আমরা বলেছি ক্লাসের শুরুতে যে কেউ কেউ হয়তো 4 বছরের অনার্স শেষ করে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, অথবা কেউ 2 বছরের পড়ার শেষ করে এলএলবি পড়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। তাই কারো কাছে মনে হবে যে আলোচনাগুলা হয়তো একটু বেশি অ্যাডভান্স হচ্ছে, আর কারো কাছে মনে হবে যে এটা হয়তো আমি জানি, এই আলোচনার দরকারই নেই। তাই আপনাদের আমরা রিকোয়েস্ট করব যে ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মানের ক্লাসগুলো আপনারা পাবেন, একটু হয়তো অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ আজিম ভাই, আশা করি আমরা পরবর্তী আলোচনায় যেতে পারবো। জি, মাসুদ ভাই কি কিছু বলবেন? মাইক্রোফোনটা আনমিউট করেন, বল। আজিম ভাই, জি আমি ওই যে আপনার প্রথম দিকে একটু একটা একটা কথা ভাই মিস করে ফেলাইছিলাম। বলেন। সেটা হলো ওই যে মূল আইন আর পদ্ধতিগত আইন, জি। এই আইন দুইটা যদি একটু ফিরে আমার যদি একটু বলে দিতেন। এখন আমার কথা হয়েছে কি, দেখেন আপনার একটা জমি আছে, ধরলাম আরেকজন দখল করে নিচ্ছে, ঠিক আছে? তো এখন আপনি কি চান? আপনি চান যে আপনার জমিটা আপনারে ফেরায় দেওয়া হোক। এখন ওই জমিটা যে আপনার, আপনার তো দলিল লাগবে, তাই না? আপনার তো অধিকার লাগবে যে এই দলিল মূলে আপনার। তো ওই দলিলটা আদালতে দিলে আদালত আপনাকে কি করবে, প্রথমে ডিক্লার করবে যে হ্যাঁ এই জমির মালিক আপনি। তো এটা ডিক্লার করলে তো আর হবে না, তাই না? আপনারা কি করতে হবে, জমিটা দখলে উদ্ধার করে দিতে হবে। তার মানে এখানে একটা পদ্ধতি দরকার। তার মানে এখন মূল আইন যেটা বলতেছে আপনারা অধিকার দেয়, আপনার দলিলটা ধরেন আপনার আপনার মূল আইন, যে আইনের ক্ষমতা বলে আপনি অধিকার পাইলেন। এখন ওই অধিকারটা প্রয়োগের জন্য আপনার আইনজীবীর কাছে যাইতে হইলো, আইনজীবী আর্জি লিখলো, তারপরে সেই দেওয়ানি মামলাটা হইলো। এই যে প্রসেস গুলা, এইগুলা যে আইনে আলোচনা করে, যেমন আপনি যদি সিপিসি পড়েন, সিপিসি তে কোথাও কিন্তু বলা নাই। সিপিসি তে শুধু বলা আছে পদ্ধতি, যে আপনার আর্জিটা আপনি কিভাবে করবেন, আপনি কোন আদালতে মামলা করবেন, বিচারক কি করতে পারবে, আপিল কিভাবে করবেন, রিভিউ কিভাবে করবেন, রিভিশন কিভাবে করতেন, এগুলো কিছুই বলা নাই। অপরপক্ষে আপনি যদি দণ্ডবিধি দেখেন, চুরি কাকে বলে,
সেটা বলা আছে। চুরি শাস্তি কি, ডাকাতি কি, হত্যা কি, ধর্ষণ কি, সব সংজ্ঞায়িত করে তার শাস্তি দেওয়া আছে। তো এই জন্য আমরা চারটা জিনিস বলি, যে আইনের মধ্যে দেখবেন আপনার কোনো অধিকার, আপনার কোনো দায়িত্ব, আপনার জন্য কোনো শাস্তি, আপনার জন্য কোনো জরিমানা, এই চারটা জিনিস যদি কোনো আইনে ডিফাইন করা থাকে, সেটাই মূল আইন, সেটাই আপনার সাবস্টেন্টিভ আইন। এখন এই চারটা জিনিসের জন্য কিভাবে আদায় করা হবে, শাস্তিটা কিভাবে দেওয়া হবে, টাকাটা কিভাবে আদায় করে দিবে, আপনার অধিকারটা কিভাবে রক্ষা করা হবে, এটা তো একটা নিয়ম কানুন লাগবে। যে যে আইনে দেখবেন এই নিয়ম কানুন আছে, সেটাই আপনার পদ্ধতিগত আইন। তবে বর্তমানে যে আইনগুলো প্রস্তুত হচ্ছে এর বেশিরভাগই হাইব্রিড আইন, মিশ্র আইন। একই আইন আপনার অধিকার ডিফাইন করে, একই আইনের মধ্যেও ছোটখাটো বলা থাকে যে কিভাবে কি করতে হবে। তার মানে হচ্ছে আগের আইনগুলাতে পৃথক থাকলেও বর্তমানে যে আইনগুলো প্রস্তুত হচ্ছে এগুলা সবই মিশ্র আইন, অর্থাৎ একই আইন দুইটা জিনিস ডিফাইন করে। যেমন লিমিটেশন একটা আপনারা সবাই জানেন, সব বইয়ে দেওয়াই আছে যে এটা পদ্ধতিগত আইন, একদম চোখ বন্ধ করে যারা এখানে আছেন সবাই জানেন। কিন্তু আপনি যখন নিজে নিজে আইনটা পড়বেন না, আপনি 26 ধারাটা পড়েন, 28 ধারা পড়েন, 26-এ বলতেছে আপনি সুখাধিকার পাবেন, 28-এ বলতেছে আপনার সম্পত্তির অধিকার চলে যাবে। তো আপনি নিজেও তখন বলবেন যে এটা তো পদ্ধতিগত আইন হওয়ার কথা, যে তামাদি কিভাবে হিসাব করব। তো শেষের দিকে এটা কেন আসলো? তো আসলে তারা এটা মূলতই তৈরি করছে হাইব্রিড আইন হিসাবে। যদিও আমরা এটাকে এখন মিশ্র আইন হিসাবে বলতে পারি না, যেহেতু পরীক্ষায় আসে যে পদ্ধতিগত না বিধিবদ্ধ না মূল আইন। তো যেটা আসে আপনি পদ্ধতিগতই দিয়ে আসবেন। ওই জন্য আমরা বেসিক জিনিসটা আপনাকে এই জন্যই বললাম, আপনি তো শুধু পাস করে আপনার উদ্দেশ্য না, আপনি এটা পাস করে প্র্যাকটিস করবেন। আপনার বেসিক জিনিসটা আপনাদের নিজেরাই বুঝতে হবে। আপনি ভবিষ্যতে হাইকোর্টের অ্যাডভোকেট হইলে যদি আপনার যদি দলীয় সংশ্লিষ্টতা থাকে, আপনি নিজেও বিচারক হইতে পারেন। এখন তখনও যদি আপনার সন্দেহ থাকে, তাহলে তো আর হবে না যে আসলে কোনটা পদ্ধতিগত আইন কোনটা আইন আইন। তো এই জন্য যে কোনো আইনের মধ্যে আপনারা জানেন জেনারেল রুল থাকে, এক্সেপশন থাকে, ব্যতিক্রম দেওয়া থাকে। যেমন একটা শব্দ আমরা বলছি যে আইনে শেল থাকলে বাধ্যতামূলক, মে থাকলে অপশনাল। তো এটারও ব্যতিক্রম আছে। কোন কোন ক্ষেত্রে আপনি দেখবেন যদি যে কোম্পানি রিলেটেড যে আইনগুলো, কোম্পানির লোকদেরকে সরকারও একটু কি করে, শ্রদ্ধা করে, ওই জন্য লেখা থাকে যে যদি আপনার মন চায় আপনি একটা কোম্পানি গঠন করতে পারেন। তার মানে কি, আপনি কোম্পানি গঠন করা ছাড়াই বাংলাদেশে ব্যবসা করবেন, সেখানে মেয়ে ব্যবহার করা আছে। তার মানে এটা না, এটা দ্বারা বুঝায় যে আপনার একটু সম্মান করা হয়েছে। যেমন অনেক আছে যে আপনার বড় ভাই যদি একটু ভুলও বলে, আপনি সরাসরি বলেন না যে ভাই আপনি ভুল বলছেন, বলেন যে এটা মনে হয় একটু ভুল হচ্ছে। বা আপনার টিচারও যদি একটা ভুল কথা বলে, আপনি সম্মান করে বলেন যে স্যার এটা মনে হয় একটু ভুল হচ্ছে। আপনি কিন্তু বলেন না যে স্যার আপনি এটা ভুল বলছেন। তার মানে হচ্ছে কি, অনেক ক্ষেত্রে যারা আইন তৈরি করে তারাও আইনের শব্দ চয়নে অনেক কিছু সাবধানতা অবলম্বন করে। তো মনে রাখবেন, মেয়ের পরে যদি কোনো শাস্তি থাকে, তার মানে ওই মেয়েটা হচ্ছে শেল। এটা কিন্তু একটা ব্যতিক্রম। এখন এই ডিটেলটা আপনি প্র্যাকটিস জীবনে তো আপনারা কেউ বলবে না, বিচারক হইলে তো আপনারা কেউ বলবে না। তার মানে আপনি যেখানে পড়াশোনা করতেছেন সেখান থেকেই আপনাকে আপনার টিচারের কাছ থেকে জেনে নিতে হবে যে শেল থাকলে বাধ্যতামূলক, মেয়ে থাকলে অপশনাল, এর ব্যতিক্রম তো কিছু থাকতে পারে। মেয়ের পরে যদি কোনো শাস্তি উল্লেখ করা থাকে, কোনো জরিমানা দেওয়া থাকে, ওই মেয়েকে আপনি মেয়ে এটা ধরে পড়তে পারবেন বাধ্যতামূলক, না, ওই মেয়েটা তখন শেল হিসাবে ব্যবহৃত হবে। ছেলে আশা করি হিসেবে বুঝতে ব্যবহৃত। পারছেন। তো যাক, আর যদি কারো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন, না হলে আমরা দ্বিতীয় পার্টে সামান্য কিছু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের 21 তারিখ থেকে আমরা ক্লাসগুলো শুরু করব। আমাদের সিলেবাসটাও আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, অলরেডি তৈরি করা আছে। যে রোশন ভাই, কি দ্বিতীয় পার্ট শুরু করব? জি, শুরু করা যায় আল্লাহ ভরসা। তো যাক, আমরা আসলে তাহলে এখন সিপিসিটা নিয়ে একটা আলোচনা করি, যে আসলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিপিসিটা, কারণ এটা থেকে আপনারা 20 মার্ক এখান থেকে কিন্তু আপনার এমসিকিউ এর জন্য ধার্য করা আছে। এখন এই যে 20 মার্ক আপনি উঠাবেন, আমরা যেটাই বললাম 20-এ যে 20 আপনি পাবেন এমন কিন্তু না, কারণ 2-4টা প্রশ্ন যারা প্রশ্ন করে ওরা এমন ভাবে করবে যাতে আপনি ওইটার জন্য 5 মিনিট আপনার সময় লাগে, কিন্তু এমসিকিউ এর জন্য তো আপনি সময় পাবেন না। তো এই জন্য আপনাকে ধরেই নিতে হবে একটা দুটো প্রশ্ন থাকবে যেগুলো আপনি উত্তর দিতে পারবেন না, ওই জন্য টেনশন করে কোনো লাভ নেই। আর যখনই আপনারা এখন থেকে আইন পড়বেন, সবাইকে বলবো আপনি চিন্তা করেন হয় নিজে টিচার অথবা নিজে অ্যাডভোকেট, আপনি আইনটা পড়তেছেন যাতে আইন থেকে আপনার ক্লায়েন্টকে সেবা দিতে পারেন, অথবা আইন থেকে আপনার ছাত্রকে আপনি পড়াইতে পারেন। এই চিন্তাধারা যখন আপনার থাকবে, দেখবেন আপনি 50% আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে। আইনের প্রতি যে দুর্বলতা বা আইনের যে ভয় যেটা মনে থাকে না, এটা কিন্তু আপনার আর আসবে না। আর সব সময় নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন
যেমন আমরা বললাম যে দণ্ডবিধি যখন আপনি পড়বেন যে সেখানে চুরি হচ্ছে, আপনার চোখের সামনে চুরি হইলো, আপনার চোখের সামনে একজন আরেকজনের মাথার মধ্যে পিস্তল দিয়ে তার মোবাইলটা নিয়ে গেল, আপনার চোখের সামনে চারজন লোক কি করলো, একজন একটা ব্যাংক থেকে ইয়া করে নিল, রবারি করলো, সেখানে চারজন আছে না পাঁচজন আছে। এই যে চারটা জিনিস আমরা বললাম, চুরি, বলপূর্বক, তারপরে দস্যুতা, ডাকাতি, এই জিনিসটা যাতে আপনার মাথায় আসার সাথে সাথে টোটাল কনসেপ্টটা আপনার মাথায় থাকে, যে কোন ধারায় আছে, কত টাকা শাস্তি হইতে পারে, কতদিন জরিমানা হইতে পারে, এইরকম করে পড়ার একটু চেষ্টা করবেন। আর যারাই, আমরা যেটা বলবো, বেয়ার অ্যাক্টের বিকল্প কিছু কিন্তু নাই। একটা কথা মনে রাখবেন, যারা প্রশ্ন করে তারা কিন্তু বেয়ার অ্যাক্টের বাইরে কখনোই করে না। যদিও কিছু তারা সৃজনশীল প্রশ্ন দেয়, সেগুলো কিন্তু বেয়ার অ্যাক্ট কে ভিত্তি করেই দেয়, সেগুলো কোনো গাইড বই কে ভিত্তি করে কিন্তু দেয় না। তো যারা ইংলিশে পড়বেন তাদের জন্য ভালো। তারপরেও বলবো, যদি আপনার ইংলিশ সম্পর্কে সামান্য কিছু যদি দুর্বলতা থাকেও, তারপরেও নিজে একবার পড়ার চেষ্টা করবেন যে আসলে কি বলতেছে, যতটুকু বুঝেন ভালো, নাহলে পাশাপাশি একটা অনুবাদ রাখবেন। তো আমরা আপনাদেরকে আজকে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আসলে এই সিপিসি পড়ার আগে আরো কিছু আইন আপনাকে নিজে থেকে পড়ে নিতে হবে। এটা কিন্তু আপনার কি আসবে না, ওই সিলেবাস ভুক্ত না। যেমন আমরা বললাম যে সিভিল কোড অ্যাক্ট 1887, এখানে বলা আছে যে আসলে কয় প্রকারের দেওয়ানি আদালত হবে। তো এটা আপনি নিজে থেকে পড়ে নিবেন, এর সেকশন নাম্বার 3-তে আপনি পাবেন যে 5 প্রকারের যে আদালত ব্যবস্থা দেওয়া আছে। এটা ছাড়া আপনি 18 নম্বরে যখন যাবেন, 18 নম্বরে সেক্ষেত্রে বলা আছে যে আসলে আপনি যে মামলাগুলো, এই এখতিয়ার সম্পর্কে কিন্তু সেখানে বলা আছে যে আসলে কি করতে হবে না করতে হবে। এখন এই বেসিক জিনিসটা আপনাকে কিন্তু খুঁজে বের করে পড়তে হবে, এটা কিন্তু কেউ পড়িয়ে আপনাকে দিবে না। এটা ছাড়া 19 নম্বরে আপনি পাবেন এই যে আমরা মামলাগুলো বলি, আপনি দেওয়ানি আদালতে করবেন, কত টাকার মামলা কোন আদালতে করবেন। আসলে এইভাবে কিন্তু আইনের বইয়ে দেওয়া নাই যে 15 লাখ হইলে সহকারী, আপনার 25 হইলে ইয়ার মধ্যে হবে যে সিনিয়র, এবং এর বেশি হইলে হবে। এগুলো এমন ভাবে শব্দগুলো চয়ন করা আছে যাতে আপনাকে বোঝার জন্য নিজেকে আলাদা করে নোট করে নিতে হবে। তো জাস্ট এই জিনিসগুলো একটু পড়বেন। আর কোর্ট ফি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, ওইটা একটু পড়ে নিবেন, বাকিটা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা এখন দেখি আর যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের দেওয়ানি বিচার ব্যবস্থা। তো নর্মালি আমরা যেটা বললাম, আপনি যখনই কি করবেন, সিপিসিটা পড়বেন, আপনাকে মনে রাখতে হবে সিপিসির পাশাপাশি আর কিছু আইন আছে যেটা আপনাকে নিজেকে পড়তে হবে। 3টা আইন আছে, একটা হচ্ছে সুট ভ্যালুয়েশন অ্যাক্ট, একটা হচ্ছে আমাদের কোর্ট ফি আইন, আর একটা হচ্ছে দেওয়ানি আদালত আইন। এই 3টা আইন আপনি এক্সট্রা হিসাবে, অত গুরুত্বপূর্ণ না, মাত্র 1 ঘন্টা সময় দিলেই আপনি ওই বাকি 3টা আইনের গুরুত্বপূর্ণ সেকশন গুলো একবার পড়তে পারবেন। কারণ ওই 3টা না পড়লে সিপিসির অনেক কিছুই আপনার অজানা থাকবে, আপনার কাছে মনে হবে না যে আসলে সিপিসিটা কি বলতেছে। তো যাক, এখন আসি আমরা আমাদের সিপিসিটা আপনারা যেইভাবে পড়বেন। জাস্ট যেহেতু আমাদের এটা হচ্ছে একটা ওভারঅল ভিডিও, তো নর্মালি আমরা সবাই জানি সিপিসি তে দুটো জিনিস আছে, আমাদের সেকশন আছে, অর্ডার আছে। তো প্রথমে আপনি সেকশন গুলাকে ভাগ করে পড়ার চেষ্টা করবেন, দ্বিতীয় হচ্ছে অর্ডার। এই দুইটাকে পড়ার পরে আবার দুইটাকে একসাথে আপনি কম্বাইন করে নেওয়ার চেষ্টা করবেন, যদি আপনি এখন পর্যন্ত সিপিসি না পড়ে থাকেন। আর যদি বেসিক আপনার ধারণা থাকে, তাহলে আপনি প্রথম থেকে শুরু করবেন, আপনি যেই সেকশন পড়তেছেন তার রিলেটেড কি কি অর্ডার আছে, দুইটাকে একসাথে পাশাপাশি রেখে পড়বেন, তাহলে আপনার জন্য সহজ হবে। কিন্তু আপনি এগুলো একটু মনে রাখবেন সহজ করে। তো আমরা যদি এই যে সিপিসিটা যদি দেখি, সেটা আমরা যেভাবে আপনার বইয়ে যেভাবে ভাগ করা আছে সেভাবে যদি আপনি পড়তে যান, অনেক কিছু কিন্তু বুঝবেন না। এখানে আমরা যে চিত্রটা দিয়েছি, এটা কিন্তু এইরকম ভাবে আপনার বইয়ে ভাগ করা আছে। এটা হচ্ছে 1 থেকে 8 নাম্বার প্রাথমিক বিষয় আলোচনা করে, 9 থেকে 35-এর সাধারণ মামলা কিভাবে করবেন, 36 থেকে 74 ডিগ্রি জারি, 75 থেকে 78 আপনার যেটা করে সেটা হচ্ছে কমিশন বিষয়, অর্থাৎ ইনসিডেন্টাল প্রসিডিং নিয়ে আলোচনা করে। এটা ছাড়া 79 থেকে যদি 88 দেখি, সেক্ষেত্রে আপনার আলোচনা করে যে বিশেষ মামলা সম্পর্কিত এরিয়া নিয়ে আলোচনা করে। তো এইভাবে যদি আপনি পড়তে যান, আপনার কিন্তু মনে থাকবে না। তো আমাদের এই কোর্সটার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি আইনটাকে সহজভাবে বুঝেন, সহজভাবে যাতে আপনার মনে থাকে, সেটার জন্যই। তো জাস্ট আরেকটা পাতা আমি একটু অ্যাড করে নেই, তাহলে ভালো হবে, কারণ এই পাতার মধ্যে চিত্রটা নাই যে কোনো কারণবশত।
তো আপনি যখনই সিপিসি পড়বেন মনে রাখবেন, যখনই আমরা আমাদের যে কোনো প্রকারের দ্বন্দ্ব নিয়ে যখন আমরা সিভিল কোর্টে যাব, ওই দ্বন্দ্ব আপনার কি হইতে পারে? দ্বন্দ্ব সাধারণ ব্যক্তির বিরুদ্ধে হইতে পারে, দ্বন্দ্ব সরকারের বিরুদ্ধে হইতে পারে, দ্বন্দ্ব হইতে পারে বিশেষ স্পেশাল ভিআইপি বাংলাদেশের বাইরের কোনো রাষ্ট্রের বিরুদ্ধে হইতে পারে। তো এর জন্য আপনাকে মনে রাখতে হবে আপনার দ্বন্দ্বটা কার বিরুদ্ধে, আপনার বিবাদী কে অথবা বাদিকে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। তো এই চার্টের মতো করে যদি আপনারা একটু সিপিসিটাকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এক নাম্বার হচ্ছে, যখনই আপনি আইনটা পড়বেন, আমরা তো বেসিক জিনিসটা বলেই দিলাম, 1 থেকে 8 নাম্বার ওইটাই বলা আছে, এটা বারবার পড়ার দরকার নাই যে আইন কিভাবে পড়বেন, 1 নাম্বার কি বলে, 2 নাম্বার ডেফিনেশন কি বলে, সেভিং কি, রিপিল কি, এগুলো আপনি একবারই পড়বেন সব আইনের। এখন আমরা চলে যাব আপনার মামলার বিষয়বস্তু বা দ্বন্দ্বের কারণে আপনি যখন মামলা করবেন, আপনি স্যুট ইন জেনারেল বলে একটা হেডিংই পাবেন। 9 নাম্বার থেকে 35-এর বি পর্যন্ত বলতেছে যে আসলে আপনার মামলাটা কিভাবে করবেন, মামলার কোনো প্রকার সেখানে বাধা বিপত্তি আছে কিনা। আর মামলাটা আপনার যখন বিশেষ ব্যক্তির বিরুদ্ধে হবে, যেমন সরকার হইতে পারে, বিদেশি অ্যাম্বাসাডর হইতে পারে, আপনার ইন্টারপ্লিডার স্যুট হইতে পারে, অর্থাৎ যেখানে আপনার কোনো স্বার্থ নাই, তাহলে আপনি যখন সিপিসি পড়বেন আপনার মাথায় যাতে আসে যে আসলে আমি যে মামলা দায়ের করব, আমার বিবাদী 2 প্রকারের হইতে পারে, সাধারণ ব্যক্তি হইতে পারে, বিশেষ ব্যক্তি হইতে পারে। সাধারণ ব্যক্তির জন্য যদি হয়, আমি তখন 9 থেকে 35 পড়ে দেখবো সেখানে কি বলা আছে। আর যখন ভিআইপি ভিভিআইপি আমরা পাবো, তখন আমরা 79 থেকে 88টা একটু পড়ে দেখবো যে তাদের জন্য আমাদের কি কি পন্থাটা অবলম্বন করতে হবে একটা সিভিল মামলা বা সিপিসিটাকে শেষ করার জন্য। তো যখন আমরা এই স্যুট ইন জেনারেল বলেন আর স্যুট ইন পার্টিকুলার কেসেস বলেন, সাধারণ ব্যক্তি হোক বা বিশেষ ব্যক্তি হোক, যখন আপনি মামলার প্রস্তুতি নিয়ে মামলাটা আর্জিটা দাখিল করে দিলেন, তখন আদালতের কার্যক্রম শুরু হয়ে গেল, যেটাকে আমরা বলি যেটা আপনার প্রসিডিংটা শুরু হয়ে গেল, জুডিশিয়াল প্রসিডিং। এই প্রসিডিং চলা অবস্থায় কি হবে, আপনি আপনার ক্লায়েন্টকে বা নিজের জন্য কি কি সুবিধা নিতে পারবেন, এইটা তখন আপনি বুঝার চেষ্টা করেন। এই সুবিধার মধ্যে প্রথম যে সুবিধাটা আপনি পাবেন সেটাকে আমরা বলি ইনসিডেন্টাল প্রসিডিং এর একটা হেডিং এ আপনি পাবেন সিপিসি তে। সহজভাবে মনে রাখবেন, এটা হচ্ছে আপনি কমিশন ইস্যু করাইতে পারবেন। আপনি যে মামলাটা করলেন, জায়গা জমি হোক, যে কোনো প্রকার অন্য মামলা হোক, আপনি আদালতে একটা অ্যাপ্লিকেশন দিতে পারেন যে এই সাক্ষীটা সে অসুস্থ আছে, সে মারা যাবে, সে বৃদ্ধ হয়েছে, তার এখনই তার সাক্ষ্য গ্রহণ করা হোক, একটা কমিশন পাঠায়। অথবা একটা পার্টিশনের জন্য মামলা করছেন, সম্পত্তির দাম সামনের অংশ বেশি পিছনের অংশ কম, আপনি আদালতের মাধ্যমে একটা কি করতে পারেন, কমিশন ইস্যু করাইতে পারেন যে স্যার সরজমিনে যায় যাতে এই পার্টিশনের জন্য মামলার ভ্যালুয়েশনটা করা হয়। কোন কোম্পানির হিসাব নিকাশ নিয়ে গন্ডগোল আছে, আদালত বা বিচারক তো আর অ্যাকাউন্টেন্ট হবেন না, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন না, তো আদালতের কাছে আপনি একটা অ্যাপ্লিকেশন দিতে পারেন এই ইনসিডেন্টাল প্রসিডিং এর অধীনে যে একজন কমিশন নিয়োগ করা হোক যাতে ওই হিসাবপাতি গুলো দেখে। এখন এই 75 থেকে 78 আপনি বেয়ার একটা খুলে এখন দেখেন যে আসলে কোন 4টা কারণে আদালত কমিশন ইস্যু করাইতে পারে। এটা আপনার দায়িত্ব, আপনাকেই পড়তে হবে। এটা কিন্তু কেউ আপনাকে ছোটকালের মতো যে এই 4টা জিনিস আপনি মুখস্থ করেন এমন না, আপনি বেয়ার একটা খুলে নিজেই পড়ে দেখেন কি বলতেছে সে 4টা জিনিস। তারপরে আপনি কি করতে পারেন, আমাদের কি হয় আমরা যত কিছুই করি, আমাদের বিবাহ শাদীতে দেখবেন অনেকে আপনার গরুর মাংস খায় না, তাদের জন্য আপনি স্পেশাল কিছু করেন, দেশি মুরগির মাংস করেন, সেখানে আপনি করেন আরো কি খাসির মাংসের ব্যবস্থা করেন। আদালতে একই রকম আপনার জীবনের মতোই সেখানেও স্পেশাল কিছু আছে। যার বিপক্ষে আপনি মামলা করলেন সে চাচ্ছে না মামলা শাদী চালাইতে, বলতেছে আসেন আমরা ঝগড়া না করে আমরা কি করি, আমরা মীমাংসা করে নিই, আমরা এডিআর করে নিই, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন করি। অর্থাৎ কিভাবে আপনি কি করতে পারেন, মামলার যে কোনো পর্যায়ে আপনি আপোষ করতে পারেন, অথবা সরকারের এখনকার যে দেওয়ানি পন্থার মধ্যে আপনি যখন আর্জি দাখিল করেন, সমন ইস্যু হয়, বিবাদী যখন জবাব দাখিল করে, তারপরে বাধ্যতামূলক এডিআর এর জন্য একটা হিয়ারিং রাখা হয়। এখন এই এডিআরটা কিভাবে হবে, এডিআর এর মোটামুটি আমরা 3টা জিনিস পাই। একটা আমরা মিডিয়েশন পাই, রিকনসিলিয়েশন পাই, একটা হচ্ছে আমাদের আরবিট্রেশন পাই। তো এখন এই কোনটা মিডিয়েশন কোনটা আরবিট্রেশন, এটা আপনাকে একটু যদি একবার যদি আপনি বুঝেন, আপনার বারবার মুখস্থ করার কিন্তু প্রয়োজন নাই। মিডিয়েশন যেটা হচ্ছে 2 পক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে আপনারা কাজটা করে নিলেন, প্রয়োজন হলে থার্ড পার্টি একজনের সহযোগিতা নিলেন, এটা হচ্ছে মিডিয়েশন। কিন্তু আরবিট্রেশন সেটাই যেখানে আপনি লিখিতভাবে আদালতের কাছে আবেদন করবেন যে একজন আরবিট্রেটর নিয়োগ করা হোক, আমরা আদালতের বাইরে আমাদের বিষয়বস্তুটা সেটেল করতে চাই। তো এইটা আপনাকে বুঝতে হবে যে মিডিয়েশন পর্যায়ে আপনি কেমন বিচারিক কার্যক্রম চলবে, আরবিট্রেশন পর্যায়ে কেমন কার্যক্রম চলবে, এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা জানি দেওয়ানি মামলার যে শেষে আমরা কি পাই, ডিক্রি পাই, ফৌজদারি মামলাতে আমরা জাজমেন্ট পাই, অর্ডার পাই।
যখন আপনি এডিআর করবেন, যখন আপনি আরবিট্রেশন প্রসেসে যাবেন, তখন আপনি জাজমেন্টও পাবেন না, ডিক্রিও পাবেন না, অর্ডারও পাবেন না। তারা বলতেছে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এখন এই অ্যাওয়ার্ডটা কোথা থেকে আসে? অ্যাওয়ার্ডটা আসতেছে আরবিট্রেটরের কাছ থেকে। এই বেসিক জিনিসটা আপনার মনে রাখতে হবে যে আরবিট্রেটর যেটা দেন সেটা জাজমেন্ট হয় না, সেটা অর্ডার হয় না, সেটা ডিক্রি হয় না, সেটা কি হয়? আপনার অ্যাওয়ার্ড হয়। তো এই বেসিক জিনিসটা আপনি যদি একবার মনে রাখেন, আপনার কিন্তু আইন পড়াটা সহজ হবে। তাহলে দেখেন, মামলা চলাকালীন আপনি কি করলেন? কমিশন ইস্যু করাইলেন, হেডিং হচ্ছে ইনসিডেন্টাল প্রসিডিং। মামলা চলাকালীন আপনি কি করলেন? এডিআর করলেন, সমঝোতা করলেন, এটার হেডিং হচ্ছে কি, আপনি বিআরএফ খুলে দেখেন, স্পেশাল প্রসিডিং। এখন আসেন যে বিয়ে বাড়ি হোক অথবা অনুষ্ঠান হোক, কিছু বখাটে সেখানে থাকবেই, কিছু ছেলে পেলে থাকবে যারা আপনার কথা শুনবে না, কিছু আপনার মামলার বিবাদী থাকবে যে আপনার চাইতে শক্তিশালী হবে, যে আপনার কথা শুনবে না, আদালতে আসবে না, যে সম্পত্তির বিরুদ্ধে মামলা করছেন সম্পত্তিটা অন্যকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করবে। এইরকম লোক কিন্তু আপনি পাবেন সমাজে। তো এদের জন্য সেই ব্রিটিশরা যখন আইনটা প্রস্তুত করে, তাদের কিন্তু মাথার মধ্যে ছিল, তারা কি করছে তখন, এই সাপ্লিমেন্টাল প্রসিডিং হিসাবে আপনার জন্য সেই সুবিধাটাও কিন্তু দিয়েছে। আপনি যদি এই সাপ্লিমেন্টাল প্রসিডিং ভালো করে বুঝতে চান, 94 থেকে 95 পড়বেন, সাথে ওয়ার্ডার 38, 39 এবং 40, এই তিনটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন যে সাপ্লিমেন্টাল প্রসিডিং এ আপনি কি করাইতে পারবেন। বিবাদীকে গ্রেফতার করাইতে পারবেন, তার সম্পত্তি কোক করাইতে পারবেন, বিবাদমান বিষয়বস্তুটা রিসিভার নিয়োগ করাইতে পারবেন। এই জিনিসগুলা কিন্তু আপনি করাইতে পারবেন। এখন সিপিসি তে আপনার কাজ যেটা, একজন বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার হিসাবে, যে ইনসিডেন্টাল প্রসিডিং এর আন্ডারে কি কি আছে, স্পেশাল প্রসিডিং এর আন্ডারে কি কি আছে, কোন ধারায় আছে, সাপ্লিমেন্টাল প্রসিডিং এর আন্ডারে কি কি আছে, এই জিনিসগুলো আপনি নিজেই হ্যান্ড নোট করবেন, নিজেই বুঝবেন। যখন আপনি বুঝতে পারবেন না, তখন সেটা আপনার সিনিয়রের কাছ থেকে, যেখানে কোচিং করতেছেন সেখান থেকে বুঝে নিবেন যে আসলে সাপ্লিমেন্টাল প্রসিডিং এর অধীনে যে সমস্ত সম্পত্তি গ্রেপ্তার করাইতে পারবো, কত দিনের জন্য করাইতে পারবো, সম্পত্তি একটা কোক হবে কত দিনের জন্য হবে, রিসিভার নিয়োগ হবে কত দিনের জন্য হবে। এগুলো কিন্তু আপনার নিজে থেকে প্রশ্নটা আসতে হবে। মামলা চলাকালীন এই তিনটার বাইরেও আরো দুইটা জিনিস আপনারা করতে পারবেন। একটা হচ্ছে, যে বিষয়ে আপনি মামলা করলেন সে বিষয়ে আইনটার মধ্যে কি আছে, কোনো দ্বন্দ্ব আছে, সন্দেহ আছে, আপনি সন্দিহান অথবা বিচারক নিজেও সন্দিহান যে আসলে উনি কি, এই যে বিষয়বস্তুটা উনি কি করবেন। তো বিচারক চাইলে নিজে থেকেও হাইকোর্ট ডিভিশনে কি করতে পারে, তার মতামত সহ একটা হাইকোর্টের কাছ থেকে জানতে পারে যে এই বিষয়টা আমি এটা চিন্তা করতেছি, আসলে আইন কি বলে। অথবা আপনি যদি সংক্ষুব্ধ হন, আপনিও বিচারকের কাছে একটা অ্যাপ্লিকেশন দিতে পারেন যে স্যার এটা আপনি একটু রেফারেন্সের জন্য পাঠান। এটা আমরা যদি পড়ি, সেটা হচ্ছে আমরা পাবো রেফারেন্স 113 নম্বর সেকশনে আমরা পাবো রেফারেন্স। আমরা জাস্ট যখন আপনি 113 নম্বর সেকশনটা পড়বেন সিপিসি, সেখানে রেফারেন্স বিষয়ে আলোচনা করা আছে। তাহলে রেফারেন্স হচ্ছে সেটাই, যেটা আইন বিষয়ে যদি আপনার কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে, তখন আপনি হাইকোর্ট বিভাগের নিকট সেটাকে রেফার করে দেন, এটাই হচ্ছে রেফারেন্স। এটা আপনি মামলা চলাকালীন সময় করতে পারবেন। সাথে সাথে মামলা চলাকালীন সময় বিচারক কি করে আপনাকে নানা প্রকার অর্ডার কিন্তু দেয়, এটা করেন সেটা করেন, 30 দিনে জমা করেন, এই দলিলটা নিয়ে আসেন, আপনি সেখানে যাবেন না, অস্থায়ী নিষেধাজ্ঞা থাকে, অসংখ্য অর্ডার হয়। একটা দেওয়ানি মামলায় আমরা সর্বশেষ ডিক্রি পাই, কিন্তু ডিক্রির বাইরে প্রতিদিনই একটা করে অর্ডার হয়। যেমন আপনারা উভয় পক্ষ যেদিন উপস্থিত আছেন সেখানে বিচারক সিগনেচার করে যে উভয় পক্ষ উপস্থিত, এটাও একটা অর্ডার। অর্ডার শিট তৈরি হয় আপনার যে দেওয়ানি মামলার জন্য, লম্বা চড়া একটা অর্ডার শিটই কিন্তু তৈরি হয়, যে কোন দিন কি হচ্ছে, সমনটা গেল কিনা, পাইলো কিনা, আসলো কিনা। তো এই যে নানা প্রকার অর্ডার আছে, তবে সব অর্ডারের বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন না। তো এই জন্য সিপিসির 104-এ কিছু তারা 4 প্রকারের বিভিন্ন অর্ডার দেওয়া আছে, যে এই 4 প্রকার অর্ডারের বিরুদ্ধে আপনি মামলা চলাকালীন সময়ে আপনি কি করতে পারবেন, হায়ার ফোরামে আপনি আপিল করতে পারবেন। এটা ছাড়া অনেক ক্ষেত্রে দেখবেন যে আসলে এমন কিছু আপনার প্রতিকার দরকার যেটা আইনের মধ্যে উল্লেখই করা নাই। আপনার এমন কিছু প্রতিকার দরকার যেটা আইনে উল্লেখ করা নাই, কিন্তু আপনার প্রতিকারের প্রয়োজন, তখন আপনি এই সেকশন 151, যেটাকে আমরা বলি আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, আপনি তখন এই ধারার অধীনে বিচারককে বলেন যে স্যার এই রেমিডিটা আপনি আমাকে দেন, এটা আপনার ক্ষমতা আছে, আমি কোনো আইনের ধারায় পাচ্ছি না। তাহলে দেখেন, একটা মামলা চলাকালীন সময় আপনি 6 প্রকারের কাজ করতে পারতেছেন। এখন আপনার দায়িত্ব হচ্ছে একজন বার কাউন্সিলের পরীক্ষার্থী হিসাবে রেফারেন্স জিনিসটা কি এটা বুঝা,
রেফারেন্সটা আপনার কোন সেকশনের অধীনে হচ্ছে, কোন ওয়ার্ডারের ভিত্তিতে হচ্ছে, রেফারেন্সটা আপনি হাইকোর্টে করবেন না হায়ার ফোরামে করবেন। একটা জিনিস চিন্তা করেন, হাইকোর্ট বা হাইকোর্ট বিভাগ আর হায়ার ফোরাম কিন্তু এক জিনিস না। যেমন আমরা জানি মূল আদালত বা অরিজিনাল যে জুরিসডিকশন, দেওয়ানি আদালত, এগুলো নর্মালি আমরা তিনটা আদালতেই করি, সহকারী, সিনিয়র, যুগ্ম আদালতে করি। এখন সহকারী জজ আদালতে মামলা করে আপনি যদি রেফারেন্স যদি জেলা জজের কাছে করতে চান, এটা কিন্তু হবে না। রেফারেন্স সব সময় আপনাকে করতে হবে হাইকোর্ট বিভাগে, আর আপিল আপনাকে সব সময় করতে হয় হায়ার ফোরামে। এখন হায়ার ফোরামটা জেলা জজ হইতে পারে, হাইকোর্টও কিন্তু হইতে পারে। তো এই বেসিক শব্দচয়নটা কিন্তু আপনার মনে রাখতে হবে। রেফারেন্স আপনি হাইকোর্ট বিভাগেই করবেন, আপিল আপনি হায়ার ফোরামে করবেন। এই জিনিসটা কিন্তু আপনার একটু মনে রাখতে হবে। তাহলে আমরা এই 6টা জিনিস বুঝলাম যে একটি দেওয়ানি মামলা চলাকালীন সময় করতে হয়। এর ভিতরে কি আছে এখন এগুলো আপনি হ্যান্ড নোট করেন যে এর ভিতরে কি আছে। এটা ছাড়া আপনি, আমরা যেটা বললাম, একটা দেওয়ানি মামলা চলাকালীন সময় দেখবেন মিসিলিনিয়াস অ্যাপ্লিকেশন বলে, যারাই বাস্তবে প্র্যাকটিস করেন রোশন ভাই, দেখবেন যে মিসিলিনিয়াস অ্যাপ্লিকেশন চলে একটা দেওয়ানি মামলা 5 বছর 10 বছর চলতে। যে আপনি মামলা করছেন, কোর্ট ফিটা সম্পূর্ণ দেয় না, একটা অ্যাপ্লিকেশন দিলেন 10 দিন পরে দিবেন। মামলা করছেন, আপনার কি করা প্রয়োজন, সময়ের প্রয়োজন, একটা দলিল আদালত বললো 30 দিনে দাখিল করেন, আপনি অ্যাপ্লিকেশন দিলেন যে ম্যাডাম আরো 30 দিন দেন, স্যার আরো 30 দিন বর্ধিত করেন। মিসিলিনিয়াস অ্যাপ্লিকেশনের জন্য আপনি মিসিলিনিয়াস একটা অধ্যায় পাবেন সিপিসিতে। যেমন আমরা যদি 148 দেখেন, আপনি 149 দেখেন, সেখানে এই জিনিসগুলাই বলা আছে, মিসিলিনিয়াস জিনিস মিসিলিনিয়াস অংশই দেওয়া আছে। তো এইটা জাস্ট মিসেলেনিয়াস অংশটা আপনার জন্য অত গুরুত্বপূর্ণ না, আপনার দায়িত্ব হবে কয়েকটা সেকশন আছে যেগুলো শুধু পড়া, বাকিগুলো না পড়লেও কিন্তু আপনার চলবে। এখন যেগুলো পড়তে হবে, যখন আমাদের নিয়মিত ক্লাস আসবে সেখানে আমরা বলবো যে কোনটা আপনার মুখস্থই রাখতে হবে, যেটাতে আপনার শুধু একবার পড়লে চলবে না। তো ফাইনালি আমরা ধরেই নিলাম একটা দেওয়ানি মামলা কি হইলো, দুই পক্ষের মধ্যে অ্যাডজুডিকেশন হইলো, বিচারক সবকিছু করলেন, যে কোনো এক পক্ষের দিকে উনি কি করলেন, মামলাটার একটা ফাইনাল অর্ডার দিয়ে দিলেন, যেটাকে আমরা বলতেছি ডিক্রি। ফাইনালি মামলাটাকে উনি ডিসপোজ অফ করে দিলেন, ডিক্রি পাইলেন। তো ডিক্রি পাওয়ার পর কি হবে, নর্মালি দুইজন ব্যক্তি, একজন হচ্ছেন যে মামলা যিনি প্লেন্টিফ, যিনি মামলা করেছিলেন, আর মামলাটা যার বিরুদ্ধে করা হয়েছে ডিফেন্ডেন্ট, দুইজন থাকে। তো ডিক্রির পরে তাদের নামটা একটু চেঞ্জ হয়, একজন হয়ে যান ডিক্রি হোল্ডার অর্থাৎ যিনি জিতলেন, আরেকজন হয়ে যান জাজমেন্ট ডেটার অর্থাৎ যিনি হেরে গেলেন। তো এখন যিনি ডিক্রি হোল্ডার উনি ডিক্রি পায়ে সংক্ষুব্ধ হইতে পারেন। কেন সংক্ষুব্ধ, আপনি 5 লাখ টাকা জরিমানা আদায় করার জন্য মামলা করেছেন বা উদ্ধারের জন্য মামলা করেছেন, আদালত দিল 4 লাখ, আপনি বলতেছেন যে না আমার আরো 1 লাখ লাগবে। তার মানে আপনি জিতার পরেও আবার আপনি আপিল করবেন। তার মানে আপিলটা কি, সংক্ষুব্ধ পক্ষের অধিকার, যিনি হেরে গেলেন শুধু তার অধিকার না, যিনি সংক্ষুব্ধ হবেন উনারই অধিকার। আর আপিলটা কি হচ্ছে, আপিলটা আইনগত অধিকার, আইনে যদি আপিলের সুযোগ থাকে তখনই করতে পারবেন, না হলে কিন্তু আপিল করার সুযোগ নাই। আপনারা যারা স্পেসিফিক রিলিফ একটা 9 নাম্বার সেকশন পড়েছেন, সেখানে আপিল করার কোনো সুযোগই নেই। বেয়ার একটা বলে দিচ্ছে আপিল করতে পারবেন না। তার মানে কি, আপিলটা আপনার অধিকার না যদি আইনে দেওয়া না থাকে। অপরপক্ষে এই যে আপিল, এটা হচ্ছে পক্ষদ্বয়ের অধিকার, যিনি সংক্ষুব্ধ হবেন উনি আপিল করতে পারবেন। এটা আদালত নিজে থেকে কি করতে পারবে না, আপিলটা শুরু করতে পারবে না, সো মোটো হয়ে আপিল কার্যক্রম আদালত করতে পারে না। এই বেসিক ধারণাটা একটু রাখবেন যে আপিল আমরা করব কোথায়, আপিল করব হায়ার ফোরামে। আপিল হচ্ছে পক্ষদ্বয়ের অধিকার, আদালত নিজে থেকে আপিল কার্যক্রম শ্রমোটো হিসাবে চালু করতে পারে না। অর্থাৎ একটা মামলায় হয়তো পত্রিকায় প্রকাশিত হইলো যে এরকম এরকম অবিচার হয়েছে, নানা কিছু হয়েছে হয়তো, এখন আদালত সেক্ষেত্রে কি করতে পারে, সো মোটো হয়ে আপিল কার্যক্রম শুরু করতে পারে না, আদালত অন্য কিছু করতে পারে, সেখানে রিভিশন আছে, রিভিউ আছে, অন্য অপশন আছে, আপিল শুরু করতে পারবে না। আপিলের জন্য যে কোনো এক পক্ষ আবেদন করতে হবে। এখন যিনি ডিগ্রি পাইলেন, যিনি জিতলেন, উনি অনেক ক্ষেত্রে কি করবেন, ডিগ্রিটা জারি করাবেন। তো এই ডিগ্রি জারির জন্য আপনি একদম সিপিসি তে 36 থেকে 74 একটা পৃথক সেকশনই পাবেন, পৃথক সেকশন গুলো দেওয়া আছে। এক্সিকিউশনটা কিভাবে হবে, কোন আদালত করবে, মূল আদালত করবে না অন্য আদালত করবে। আপনি 47 যখন দেখেন যে যদি আপনি ডিগ্রি জারিকারীর সময় কোনো দ্বন্দ্ব হয়, কোন আদালত ঠিক করবে। অর্থাৎ 36 থেকে 74 ওই স্পেসিফিক সেকশন পড়লে আমরা বুঝতে পারবো ডিগ্রি জারি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম। এখন যিনি হেরে গেলেন জাজমেন্ট ডেটা, তার কি প্রতিকার, সে কি করতে পারবে, আপনি যখন 96 পড়বেন বলতেছে আপিল করতে পারবে। 96 যখন একটু ভালো করে পড়বেন বলতেছে সোলেন আমার বিরুদ্ধে, আপোস আমার বিরুদ্ধে আপিল চলবে না। প্রতিটা ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে,
সেখানে আবার স্পেসিফিক বলে দিচ্ছে যেটা আপনি আপোস করলেন এডিআর পর্যায়ে যদি আপনি আপোস করেন, সোলেনামা করেন, আপোসনামা করেন, তার বিরুদ্ধে আপিল করতে পারবেন না। তো এরকম যদি আপনি আপিল করতে যদি আইনগতভাবে না পারেন, যিনি হেরে গেলেন উনি রিভিশনে যাবেন। এখন এই রিভিশনটা কি? রিভিশন আমরা 115টা পড়বো যে রিভিশন আমাদেরকে কি বলতেছে। তারপর বলতেছে যদি আপনি রিভিউ করতে পারেন। এখন কখন আপিল করবেন, কখন রিভিশন করবেন, কখন রিভিউ করবেন, একজন আইনের ছাত্র হিসেবে আপনার এটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা অবশ্যই থাকতে হবে। কারণ আপিল, রিভিশন, রিভিউ থেকে আপনার একটা বা দুইটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে, সেটা যেভাবেই হোক। সেটা সময়ের উপর নির্ধারণ করে হোক, মামলার বিষয়বস্তুর উপর নির্ধারণ করে হোক। তাই আপনি আপিলটা যদি একটা শর্ট নোট রাখেন, রিভিশনের একটা শর্ট নোট রাখেন, রিভিউর একটা শর্ট নোট রাখেন, আশা করি আপনার এই বিষয়গুলো যদি সম্পর্কে যখন আপনার ধারণা থাকবে, তখন কিন্তু কি হবে না, আপনার আইনটার প্রতি অবহেলা হবে না বা আইনটাকে কঠিন কিন্তু মনে হবে না। এটা ছাড়া যখন আপনি সেকশন 152 পড়বেন, সেক্ষেত্রে আপনি কিছু কি পাবেন, প্রতিকার পাবেন। আদালত যে ডিক্রিটা দিল, ডিক্রির মধ্যে অনেক ভুল হয়। মামলা চলাকালীন হয়তো আপনি দেখছেন 5 লাখ আপনি পাবেন প্রতিকার, আদালতও বলছে 5 লাখই পাবেন। তো দেওয়ার পরে দেখা গেল সেখানে আদালত কমিশন করে গেল, কি করলো, 4 লাখ দিয়ে দিল। অ্যাক্সিডেন্টাল ভুল হইলো, গাণিতিক ভুল হইলো, করণিক ভুল হইলো। তো এগুলোর জন্য আপনাকে তো সেই ডিক্রিটা সংশোধন করাইতে হবে। তো তখন আপনি 152 ধারার অধীনে যারা প্র্যাকটিস করেন তারা একটা অ্যাপ্লিকেশন দেন যে স্যার এই ডিক্রিতে এই করণিক ভুল আছে, আপনি এটা ওমিশন করে চলে গেছেন, এটা আপনার অ্যাক্সিডেন্টাল স্লিপ হয়েছে, দয়া করে এটাকে আপনি কি করেন, একটু সংশোধন করে দেন। তো এইরকম ভাবে অনেক ক্ষেত্রে টাকার মামলা যেগুলো হয় আপনি কিস্তিতে পরিশোধ করবেন। এখন এই কিস্তিতে পরিশোধ করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। তো অ্যাপ্লিকেশন দিলে আদালত তখন আবার যিনি বিবাদী তাকে উনি আবার নোটিশ করেন যে আপনার টাকা উনি কিস্তিতে পরিশোধ করে দিতে চাচ্ছেন, আপনি কি বলেন। উনি যদি এগ্রি হয় তখন সেই 152 অধীনে ক্ষমতা বলে বিচারক সেটাকে কি করেন, একটা তখন যে কিস্তি ভিত্তিক পরিশোধের দিয়ে দেন। তো এখন যখন আপনি সিপিসি পড়বেন তাহলে এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, এইভাবে আপনি এখন পড়েন, সিপিসি শুরু করবেন 9 থেকে 35টা আগে আপনি থ্রোলি পড়েন কি বলতেছে। তো 9 থেকে 35 যখন পড়তেছেন তখন যখন বিশেষ ব্যক্তি আসবে 79 থেকে 88টা পড়েন। এটার মাঝখানে তখন আপনি বাকিগুলা পড়েন। এক্সিকিউশন পড়বেন আপনি পরে, যে 35-এর পরে যে 74 আছে এটা আপনি পড়বেন পরের ধাপে। তাহলে যেটা হবে আপনার একদম বাস্তব যারা প্র্যাকটিস করে, আপনি ক্লায়েন্টকে যেভাবে সেবা দিবেন, ছাত্রকে যেভাবে পড়াবেন, আইনটা যখন সেভাবে পড়বেন, দেখবেন আপনার নিজের কাছে ভালো লাগবে। তখন যখন আপনার কাছে কোনো শব্দ, কোনো সেকশন সম্পর্কে দ্বন্দ্ব মনে হবে, তখন আপনি যার যেখানে কোচিং করতেছেন তাকে বলবেন যে স্যার এটা কেন এরকম হচ্ছে, এটা কেন এরকম হইলো না। বা আপনার বড় ভাই টিচার অনেকেরই অনেকজনের সাথে পরিচিত আছে, সেখান থেকে আপনারা জেনে নিবেন। তারপরেই আপনার এই আইন পেশাটায় যখন আপনি আসবেন, এই জীবনে অনেক দূর যেতে পারবেন। তো আসলে আমরা যদি এটার উপরে ক্লাস নিয়ে আরো 1 ঘন্টা নেওয়া যাবে, অনেক বড় সড়ো আছে। তো আজকে পর্যন্তই আমরা রাখতে পারি, যদি রোশন ভাই শুনতেছেন মনে হয়। তো যাক, এখন আমরা মোটামুটি থিওরি ক্লাস শেষ করলাম, যদি আপনাদের কারো কিছু জানার থাকে বলতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কোর্সে অংশগ্রহণ করার জন্য। জি রোশন ভাই। এই যারা অংশগ্রহণ করেছেন জি বলেন বলেন ওনারটা। যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ। আর আমরা আগামী ফাইনালি আমাদের ক্লাস শুরু করার পূর্বে আপনাদের সাথে আরো 1-2টা আমরা চেষ্টা করব ফ্রি ক্লাস নিয়ে আসার জন্য, যাতে করে আপনারা অংশগ্রহণ করে বুঝতে পারেন যে কি ধরনের পড়াশোনা নিয়ে আমরা চেষ্টা করব আপনাদের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার। আর আপনাদেরকে আমরা একটা শিডিউল দিয়ে দিব, যাতে করে সেই শিডিউল অনুযায়ী আপনারা নিয়মিত অংশগ্রহণ করতে পারবেন। আমাদের হয়তো আগামী সপ্তাহ থেকে আমরা শুরু করে দিব। আজকে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর আগামী ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর ভালো থাকবেন সবাই। আজিম ভাই যদি কিছু বলে শেষ। হ্যাঁ সেটাই, আমি আর কি বলবো, সবটা আপনি বললেন। তারপরেও যারা আছেন কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানতে চান বলতে পারেন, পারমিশন দেওয়া আছে, না হলে আমরা আজকের মতো এখানেই শেষ করব। এক্সকিউজ মি, আমার একটু কথা ছিল। জি বলেন। জি, ওই যে মানে এটা কি পেইড ক্লাস করাবেন আপনারা? এটা তো ফ্রি জি করছি আমরা। হ্যাঁ, জি, এটা তো মানে আমাদের 21 তারিখ থেকে শুরু হবে। ওইটাতে আমাদের আমরা যেটা করেছি, আপনার 500 টাকা এডমিশন ফি আর মান্থলি 500, টোটাল 1000 টাকা পেমেন্ট করবেন আপনি। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শনি সোম বুধ।
তো হয়তো আপনারা বলবেন যে স্যার কতদিন হবে, তো এই জন্য আমরা টোটাল 7টা সাবজেক্টকে আমরা প্রায় 35টার মতো ক্লাস নিতে হয়। যদি আমরা আপনাদেরকে প্রতিটা জিনিস একটু বুঝাই দিতে চাই, তো সেই হিসাবে প্রায় 2 মাসের প্রয়োজন হবে। ওভারঅল আপনারা বলতে পারেন, আপনি যদি হিসাব করে নেন 2 মাসে আপনার 1000 আর এডমিশন ফি 500, আপনার টোটাল প্রায় 1500 টাকার মতো আসতেছে। তবে এখন আপনি এডমিশন ফি এবং 1 মাসেরটা দিয়ে এডমিশন নিতে পারতেছেন, বাকিটা যখন দ্বিতীয় মাস আসবে তখন আপনি পেমেন্ট করবেন। বুঝছেন কিনা? জি, থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। তো যাক, আর যদি কারো কিছু বলার থাকে, না হলে আমরা শেষ করবো আজকের মতো।